গল্পের নাম সুগন্ধি ফুল কলমে জান্নাত সুলতানা। গল্পের পঞ্চম পর্ব। সুইট গার্ল ওপেন দ্য ডোর। প্লিজ প্লিজ। এমন কথা শুনে চমকে উঠল ফিজা। জুনায়েদের কণ্ঠস্বর খুব বিশ্রী শোনাল ফিজার নিকট। আবরাজ শুনেছে। শরীরের শিরা উপশিরায় রগ টগবগ করে উঠল। তবুও সে দূরে। কিছু করার মতো সাধ্য নেই তার আপাতত। নিজের রাগ নিয়ন্ত্রণ করে সে ফিজাকে বলল, দরজা খুলবে না। ফিজা কিছু বলার আগেই কল ডিসকানেক্টেড হয়ে গেল। ফিজা ফোনের দিকে তাকিয়েছিল। তবে দরজায় অনবরত করাঘাতে মেয়েটা চমকে উঠল। ফোন হাত থেকে বিছানায় পড়ে গেল। দরজা ভাঙা বা লক খুলে ফেলা কোনোভাবে পসিবল নয়। তবুও ফিজার মনে ভয় ধরল। তবে চুপ করে ফোন হাতে নিয়ে কল করল মিলন খানকে। ফোন ধরতেই ফিজা বলল, বাবা মাকে নিয়ে আপনার ছেলের রুমে আসুন একটু। মিলন খান অস্থির হলেন। ইম্পর্ট্যান্ট কাজে তিনি বাহিরে আছে এই মুহূর্তে। তাই অস্থির কণ্ঠে বলে উঠল, কি হয়েছে মা? এত রাতে কোনো প্রবলেম হয়েছে নাকি? বাবা আসুন না একটু। কিন্তু আমি তো বাড়িতে নেই আম্মা। দাঁড়াও, তোমার শাশুড়িকে কল দিয়ে এটুকু কথা শেষ করার আগেই কল কেটে গেল। মিলন খান অস্থির হল। বাড়িতে স্ত্রীকে কল দিল। এক এক করে গার্ড কল দিতে লাগল। ব্যালকনির বিশাল কাচের দরজাটা ঠেলে কক্ষে প্রবেশ করল জুনায়েদ। ফিজা নিজের কান থেকে ফোনটা নামিয়ে চোখের সামনে ধরল। তৎক্ষণাৎ নজরে এলো ফোনের চার্জ শেষ, যার ফলশ্রুতিতে ফোন বন্ধ হয়ে গিয়েছে। মোবাইল ঠিক কবে চার্জে দিয়েছে ফিজার মনে পড়ে না। খুব সম্ভবত আবরাজ যেদিন গেল আগের দিন রাতেই আবরাজ চার্জে লাগিয়েছিল। খুব বেশি ফোন ইউজ করা হয়নি বলে এতদিন অন ছিল এটা। ফিজা নিজের ভাগ্যের ওপর চরম হতাশ হল। ফোনটা রেখে শোয়া থেকে উঠে বসল। পাশ থেকে ওড়না নিয়ে শরীরে ভালো করে পেঁচিয়ে নিল। জুনায়েদ ফিজার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসল। জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে বলে উঠল, ডু ইউ নো, 5 মান্থ ওয়েট করেছি। জাস্ট ওয়ান চান্স। অ্যান্ড ফাইনালি পেয়ে গেলাম। কি সব যা তা বলছেন জুনায়েদ কবির? আর আপনি এখানে কি করে এলেন? কেন এসছেন? ফিজার সব প্রশ্ন অগ্রাহ্য করে জুনায়েদ আপন মনে বলতে লাগল, আবরাজ আর আমি না প্রতি নাইটে বারে যেতাম। প্রচুর ড্রিঙ্কস করতাম আমি। মেয়েদের ভিড় জমে যেত। তবে আমার জন্য না, তোমার হাসব্যান্ডের জন্য। কিন্তু ওর তো সব ইন্টারেস্টই নেই। সারাক্ষণ কাজ নিয়ে থাকত। তবে আমাদের প্রফেশনটা এমন যে সব থেকে বেশি দিন দূরে থাকা ইম্পসিবল। নারীর নেশা ভয়ঙ্কর হয়। কিভাবে যেন তোমার হাসব্যান্ড ও জাস্ট স্টপ দিস। আই নো আমার হাসব্যান্ড ভালো ছিল না, খারাপ। মেয়েদের সাথে বেড শেয়ার করত। এসব তো হুম। তাহলে এটা কেন বলছেন না তাকে ড্রাগস দেওয়া হতো এসব করার জন্য? কেন বলছেন না? হোয়াই? ফিজার চিৎকার যেন কানের পর্দা অবধি ফেটে যাওয়ার জোগাড়। জুনায়েদ থতমত খেল। চেহারায় এত সময় যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছিল মুহূর্তে যেন সব হাওয়া হয়ে গেল। মনে মনে বেশ অবাক হল। ফিজা কিভাবে জানে এসব? তবে কি আবরাজ সব বলে দিয়েছে বউকে? নাকি ফিজা যে এসব জানে আবরাজ সেটা জানে না? জুনায়েদ এত কিছু ভাবতে চাচ্ছে না। যত দ্রুত সম্ভব কাজ সম্পূর্ণ করতে হবে। তাই সে সব কথা এভয়েড করে বলে উঠল, ইউ নো হোয়াট, তুমি ভীষণ সুন্দর। তোমার চেহারা থেকে শুরু করে ফিগার, ওয়াও। ফার্স্ট যেদিন দেখেছিলাম সেদিন তোমাকে আমার বেডে একবার হলেও চাই। নিজের সাথে প্রমিজ করেছিলাম। অ্যান্ড ফাইনালি নাও আই এম সাকসেস। ফিজার এত সময় ভয় লাগলেই ও জুনায়েদের কথায় রাগে শরীর কাঁপতে লাগল। হাত মুঠোবন্দি করে চুপ করে দাঁড়িয়ে রইল। জুনায়েদ নিজের শার্টের বাটন খুলতে খুলতে ফিজার দিকে এগিয়ে আসতে লাগল। ফিজা বিছানার পাশে। জুনায়েদ ঘুরে ওপাশ থেকে আস্তে ধীরে এগিয়ে আসে। আর বাজে দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। ফিজার শরীর ঘৃণায় ঘিনঘিন করে। বিছানার একপাশ বেড সাইড টেবিল, আরেক পাশে ড্রেসিং টেবিল। ফিজার পাশে বেড সাইড টেবিলটা। সেখানে মেয়েটার চুলের একটা স্টিলের চুল বাঁধার কাঠি পড়ে আছে। ইউ আর লুকিং সো হট। কেউ জানবে না। তুমি আমি। জাস্ট একবার। ট্রাস্ট মি, আবরাজের চেয়ে দ্বিগুণ মজা।
যা বলা হয়েছে এটুকুই যথেষ্ট ছিল নয় কি? এর বেশি শোনার মতো নারী সামনে দাঁড়ানো এই ফিজা। মোটেও না। যে সামান্য কারণে স্বামীকে আঘাত করতে পিছপা হয়নি, সে পরপুরুষের মুখে এমন জঘন্য কথা মেনে নিবে? জুনায়েদ যখন নিজের পেটের দিকে চাইল, তখন শুধু সাদা শার্টে লাল তরল পদার্থ দেখতে পেল। সেই সাথে দরজার লক খুলে কক্ষে কেউ প্রবেশ করল। ফিজা কাঠিটা আলগোছে ছেড়ে দিল। ঘাড় বাঁকা করে দরজার পানে তাকাতেই সাব্বিরের দেখা পেল, সাথে ইলা বেগম। সাব্বির দুজন গার্ডকে নিয়ে এসে জুনায়েদকে ধরে ফেলল। তখনও কেউ দেখেনি জুনায়েদের আঘাত। ফিজাকে এসে ইলা বেগম জড়িয়ে ধরে নিল। উনার চোখ মুখ আতঙ্কিত, অস্থিরতা, ভয়। ভীতু স্বরে বলে উঠল, তোর কিছু হয়নি তো? আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল। শুধু ছেলের বন্ধুত্বের খাতিরে বাড়িতে থাকার পারমিশন দিয়েছিলাম। নিয়ে যাও এই শয়তানটাকে। জুনায়েদের দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল ইলা বেগম। জুনায়েদের নড়চড় না দেখে একজন গার্ড ওকে ধাক্কা দিতে হাঁটু ভেঙে পড়ে গেল। একজন গার্ড সাব্বিরের দিকে তাকিয়ে বলল, স্যার ব্লাড। যা ইচ্ছে হোক, নাটক সব। নিয়ে যাও ওকে। বলে ফিজার সাথে কথা বলল। আশ্বস্ত করল কিচ্ছু হয়নি। হবে না। স্যার তাকে ফোন করে আগেই ইনফর্ম করে দিয়েছিল, তবে আসতে একটু লেট হয়েছে। তার জন্য ক্ষমা চাইল। গার্ড জুনায়েদকে নিয়ে যাওয়ার প্রায় অনেক সময় পর সাব্বির বেরিয়ে এলো। মোবাইল বের করে কল লাগালো আবরাজের কাছে। ওপাশের ব্যক্তি বোধহয় এটারই অপেক্ষায় ছিল। সাথে সাথে কল রিসিভ করল। সাব্বির আবরাজকে কিছু বলতে না দিয়ে নিজে বলে উঠল, স্যার ম্যাম সম্পূর্ণ সেফ জোনে আছে। বড় ম্যাডাম সাথে আছে উনার। আমি জুনায়েদের ডিটেইল আপনাকে পিকচার সহ ইমেইল করছি আধ ঘন্টার মধ্যে। শোনো, ওর কিছু করবে না কেউ। আমি সচক্ষে ওর কলিজাটা দেখে নেব। ফাস্ট ব্যাক করছি। ওয়েট অ্যান্ড সি। আবরাজের কথায় সাব্বির সম্মতি দিল। নিজেদের গ্যারেজের পেছনের গুদাম ঘরে রাখা হয়েছে জুনায়েদকে। একজন ডক্টর সহ সাব্বির সেখানে উপস্থিতি হল। জুনায়েদের জ্ঞান নেই। একটা পাটের বস্তার ওপর দেহটা ফেলে রাখা। সাব্বির বেশ কিছু পিকচার নিল। সেগুলো আবরাজকে সেন্ড করল। আবরাজ শাওয়ার নিয়ে বেরিয়েছিল মাত্র। টাওয়াল গলায় ঝুলিয়ে সেটা দিয়ে ভেজা চুল শোকাচ্ছে। তখন নোটিফিকেশনের শব্দে ঠোঁটে পুরুষটার বাঁকা হাসি ফুটে উঠল। ফোন হাতে নিয়ে নোটিফিকেশন চেক করতেই শান্ত হয়ে গেল। কিছু পিকচার সাথে একটা ছোট বার্তা, স্যার ম্যাম আঘাত করেছে ওকে। ব্যাস এটুকুই আবরাজ খানের বিখ্যাত বাঁকা হাসি আসার জন্য যথেষ্ট ছিল। পুরুষটা বিড়বিড় করে আওড়াল, উই হ্যাভ টু সি মিসেস আবরাজ খান, দ্য ওয়াইফ অব আবরাজ খান। সুগন্ধি ফুল। নাজুক মেহরিন স্বামীর সংস্পর্শে এসে আরও নেতিয়ে গেল। বিবাহিত জীবনে প্রথম মধুচন্দ্রিমা শেষ মুহূর্ত ছিল সুখের। যদি স্বামী এতটা সেন্সিটিভ হয়, তাহলে দুঃখের তো প্রশ্নই আসে না। প্রতিটা স্পর্শ যেন তাকে ঘায়েল করছিল আব্রাহাম। যখন আব্রাহাম পাশে শুয়ে মেহরিনের নাদুস নুদুস দেহটা নিজের উন্মুক্ত দেহের সঙ্গে টেনে নিল, শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রমণীর মায়াবী নাদুস নুদুস মুখখানা ভেসে উঠল। বহুদিন পর যেন মিরাকল ঘটল। কিছু সময় পূর্বের ঘটনা থেকে এমনটা হয়েছে নাকি ব্রেইনের এখনো মেয়েটার সঙ্গে কাটানো মুহূর্তের জন্য এমন হচ্ছে? আব্রাহাম জানে না। উত্তর নেই। মেহরিনের শরীরে একটু বল আসতেই মিনমিন করে বলে উঠল, গোসল দিতে হবে। আব্রাহাম শুনল। মেহরিনকে ছেড়ে দিয়ে উঠে বসল। মেহরিন চাদর টানতে আব্রাহাম ভ্রু কুঁচকে চাইল। জিজ্ঞেস করল, অ্যানি প্রবলেম? জামা নাই। কোথায়? আমি কি করে জানব আপনি অন্ধকারে কোথায় ফেলছেন? মেহরিনের মুখের দিকে তাকিয়ে আব্রাহামের ঠোঁট অটোমেটিক প্রসারিত হল। বা হাতে মাথা চুলকে এদিক ওদিক তাকিয়ে জামা দেখতে পেল না। নিজের শার্টটা পায়ের কাছে মেঝেতে পড়ে আছে। আব্রাহাম সেটাই হাতে তুলে নিল। মেহরিনের দিকে না তাকিয়ে শার্ট এগিয়ে দিয়ে বলে উঠল, পরে নাও এটা। তোমার হাঁটু সমান হয়ে যাবে। আসলেই হয়ে যাবে। শার্ট ঢিলাঢালা লং। মেহরিনের শরীর কাঁপে। সে কখনো কল্পনাও করেনি কোনো দিন এমন কিছু হবে। আগে যখন আব্রাহামকে সে দেখত, তখন তাকাত, বুকের ভেতর দুরুদুরু শুরু হতো।
মানুষটার শরীরের সঙ্গে প্রতিটি শার্ট টি শার্ট যেন রাজকীয় শৌখিনতায় ফুটে উঠত। বেশ লাগে লম্বাটে গর্ণের বলিষ্ঠ দেহের ফর্সা শরীরের মানুষটাকে। কি নিদারুণ সত্যি এটা, এই সুদর্শন আব্রাহাম খান তার স্বামী, একান্তই নিজের ব্যক্তিগত একজন মানুষ, যার ভাগে শুধু সেই ভাগিদার। মেহরিন যখন ওয়াশরুমে গেল আব্রাহাম আর চোখে চাইল। পেছনে থেকে মেয়েটার চুলে পিঠ একদম সম্পূর্ণ ঢেকে আছে। আব্রাহাম আস্তে করে ঢুক গিলে সিগারেট ধরাল। বেশ কয়েকবার টান দিয়ে ধোয়া ছাড়ল। এটার নেশা তার আগে ছিল না, দেশে আসার পরই হয়েছে, যখন নিজের মনের গহীনে থাকা রমণীকে নিজের ভাইয়ের বউ রূপে দেখল। আব্রাহাম মনপ্রাণ দিয়ে চাইল এই নেশা যেন তার কেটে যায়, সে যেন এই ভোলাভালা স্বভাবের মেহরিনকে ভালোবাসতে পারে, কোনোভাবে যেন মেয়েটা ভিকটিম না বনে যায়। আব্রাহাম অপেক্ষায় বসে। মেহরিন এলেই সে ওর শাওয়ার নিতে যাবে, কিন্তু এদিকে মেয়েটার আসার নামগন্ধ নেই। আব্রাহামের সিগারেট সেই কখন শেষ হয়েছে, আর ধরাতে ইচ্ছে করছে না। ফোন হাতে নিতে যাবে তখনই বেরিয়ে এলো মেহরিন। একদম ভেজা কাপড় ধুয়ে বালতিতে পানি ভরে বেরিয়ে এসছে, গামছা মাথায় প্যাঁচানো, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। শুনুন। হুম। আব্রাহাম আনমনে জবাব দিল। মেহরিন মৃদু স্বরে বলে উঠল, যান, সকালে না অফিস যাবেন। মেয়েটার কণ্ঠস্বর নিভে আসে যেন। আব্রাহাম নড়ে চড়ে উঠে দাঁড়াল। উদম শরীরে বুকের লোম বড়ই আকর্ষণীয় দেখায়। মেহরিন দৃষ্টি নত করে। আব্রাহাম এদিক ওদিক তাকিয়ে ওয়াশরুম চলে গেল। মেহরিন বালতি রেখে চুল মুছে গামছাটা ঘরেই পড়ার টেবিলের সামনের চেয়ারে মেলে দিল। বিছানা ঠিকঠাক করে একদম পরিপাটি করে নিল, এরপর একপাশে গুটি সুটি মেরে শুয়ে পড়ল। আব্রাহাম কখন এসছে সেটা মেহরিন টের পেল না, কেননা আব্রাহাম আসার আগেই বেচারি ঘুমিয়ে পড়েছে। আব্রাহাম বেরিয়ে এসে সন্ধ্যায় মেহরিনের আনিয়ে রাখা লুঙ্গি পরে নিল। অদ্ভুত লাগল, এটা পরে কিভাবে ঘুমাবে বুঝতে পারে না। কিছু সময় বসে থেকে পায়ের ফাঁকে গিট্টু লাগিয়ে নিল, এরপর লাইট অফ করে রিল্যাক্সে শুয়ে পড়ল। সকাল 7টা বাজে তন্দ্রা ছুটে গেল আব্রাহামের। ফোন করেছে মিলন খান, অফিস যেতে বলেছেন দ্রুত। আব্রাহাম আস্তে করে বিছানা ছাড়ে, বাবার সাথে কথা বলে। মিলন খান অফিসে আসবে না, বাড়ি থাকবে। আব্রাহাম কৌতূহল নিয়ে বাবার চিন্তার কারণ জানতে চাইল। এমনি এমনি তো বাবা বাড়ি থাকার পাত্র নয়, তার উপর চিন্তিত। মিলন খান বললেন, গতকাল রাতে জুনায়েদ কি সব কাণ্ড করেছে, বাড়ি ফিরলে বলবো। এখন এসব নিয়ে তুমি টেনশন করো না। আব্রাহাম জোর করতে পারল না, তবে মিলন খান আশ্বস্ত করল তেমন ক্ষতি কিছু হয়নি। তাই আর বেশি কথা বাড়াল না আব্রাহাম। ফোন রেখে মেহরিনের দিকে তাকাল, ডাকতে ইচ্ছে করল না, রেডি হয়ে নিল। এরপর ঘুমন্ত বউয়ের পাশে গিয়ে বসল। বড্ড আদুরে মেহরিন, নাদুস নুদুস মুখখানা মায়ে ভরপুর। আব্রাহাম আনমনে ঘর থেকে মেহরিনের ডান হাতটা নিজের হাতের মুঠোয় আগলে নিল। এলোমেলো চুলগুলো ঠিকঠাক করে দিল আলতো করে। নাকে ছোট একটা স্বর্ণের নাক ফুল, সেটাই জ্বলজ্বল করছে। কানে ও ছোট এক জোড়া দুল। পর্যবেক্ষণ শেষ সময়ের কথা মনে পড়তেই আব্রাহাম দ্রুত বিছানা ছাড়ল। বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েও কি মনে করে আবার ফিরে এলো। মেহরিনের একটা হাতে টুপ করে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এলো। মেহরিন অবশ্যই একটু কেঁপে উঠেছিল, তবে পরক্ষণেই আবার স্বাভাবিকভাবে ঘুমে তলিয়ে গেল। আব্রাহাম বেরিয়ে এসে দেখল খাবার ঘরে শাশুড়ি তার টেবিলে নাশতা দিচ্ছে। আব্রাহামকে দেখে তিনি হাসল, চেয়ার টেনে দিয়ে দূরে দাঁড়াল। জিজ্ঞেস করলেন, মেহরিন ওঠেনি? আমি ডাকিনি, থাকুক ঘুমিয়ে। মহিতা বেগম আর কিছু বলল না। মেয়ে জামাইকে বেশ যত্নে করে আদরের সঙ্গে নাশতা দিল, আপ্যায়নের ত্রুটি রাখল না। নাশতা শেষ করে আব্রাহাম মহিতা বেগমকে বলে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। পথিমধ্যে কল করল সাব্বিরকে। বাবার কথায় সে চিন্তামুক্ত হতে পারেনি। টেনশন তার অস্থির লাগছে। এতটা অস্থির সে হতো না যদি না এখানে জুনায়েদের নামটা আসত। কেননা জুনায়েদের স্বভাব সম্পর্কে তার ধারণা আছে। তার উপর জুনায়েদের নজর যে ফ্রিজার ওপর আছে সেটা সম্পর্কে ও সে আগে থেকে অবগত। সাব্বির কল ধরেই গতকাল রাতের সব বলে দিল। রাগে আব্রাহামের শরীরের রক্ত শিরা উপশিরায় শিরশির করতে লাগল।
স্যার স্যার প্লিজ আপনি শান্ত হন। স্যার আমার কথা শুনুন। আব্রাহাম শুনে না, মানে না সাব্বিরের বাধা। বেহুশ হয়ে পড়ে থাকা জুনায়েদের পেটে লাথি মারতেই থাকে। ক্ষতস্থান থেকে রক্ত চুইয়ে পড়ে। কোনো রকম পেঁচিয়ে রাখা ব্যান্ডেজ। আব্রাহাম সেটা থেকে চেঁচিয়ে বলে উঠল, ওর ট্রিটমেন্ট কে করতে বলেছে? ওর কলিজা বের করব আমি। খান বাড়ির বউয়ের দিকে নজর। ওর কলিজা কত বড় দেখতে চাই আমি। সাথে থাকা গার্ড সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে। সাব্বির আব্রাহামের হাত টেনে ধরল। আব্রাহাম রক্তচক্ষু নিয়ে তাকাল। সাব্বির ভয় পেলেও প্রকাশ করল না। তার স্যারের নিষেধ আছে যে জুনায়েদকে অক্ষত রাখতে বলেছে। তাই মিনমিন করে বলল, আবরাজ স্যার নিষেধ করেছেন ওর কিছু করতে। স্যার ওর ব্যবস্থা করবে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে একটু শান্ত হল। এরপর গায়ের শার্ট ঠিকঠাক করে বেরিয়ে গেল। সাব্বির তপ্ত শ্বাস ফেলল। দুই ভাইয়ের কেউ রাগী কম নয়। প্রতিযোগিতা দিল যদিও আবরাজ খান বিজয়ী হবে। তবে আব্রাহাম খান ও কম নয়। মিস্টার জি পাগল প্রায়। একমাত্র মেয়ের ভয়াবহ মৃত্যু তিনি মানতে নারাজ। মেয়ে তার অসুস্থ, মানসিকভাবে বিধ্বস্ত ছিল, কিন্তু নিজে নিজেকে মেরে ফেলার মতো কাজ করবে করেছে। এটা কিভাবে বিশ্বাস করবে, মেনে নিবেন তিনি? একদিকে নিজের বিজনেসের খুব বেহাল দশা। জুতোর যে বিজনেস ছিল সেটা নামেমাত্র শো। এর পেছনে তো ছিল অস্ত্র পাচার। এটা নিয়ে বেশ ঝামেলা হচ্ছে। আবরাজ কন্টেইনার শিপ না দেওয়াতে বিশাল ক্ষতির মুখে কোম্পানি। তার উপর মেয়ের মৃত্যুর শোক। কোনোটা রেখে কোনোটা পালন করবে এ নিয়ে যেন চিন্তায় তিনি অসুস্থ হয়ে গেল। শক্ত ধাঁচের এই মানুষ হসপিটাল ভর্তি হল। নিজের ব্যক্তিগত সহচারী এর মধ্যে এসে জানালো জুনায়েদ দেশে আবরাজের হাতে বন্দী। যেন নিজের পতনের একটা ধাপ। মিস্টার জি চোখ বন্ধ করে রেস্ট করেন। মেয়ের সব কাজেও তিনি অনুপস্থিত। কি মারাত্মক যন্ত্রণা এটা যেন ক্ষণে ক্ষণে উপলব্ধি করছেন তিনি। 23টা বছর এই মেয়ের জন্য কি না করেছেন তিনি। খুনখারাপি যত রকম 2 নাম্বারই কর্ম। আর সেই মেয়ে তাকে ফাঁকি দিল। দিল নাকি ইচ্ছে করে দেওয়ানো হলো। চোখ বন্ধ করে তিনি শুনতে পায় কেউ ক্যাবিনে এসছে। চোখের ওপর ফেলে রাখা হাত না সরিয়েও তিনি মানুষটার উপস্থিত তিনি চোখ বন্ধ করে বলতে পারবে। এই মানুষটা সৃষ্টিকর্তার সৃষ্টি হলে ও তাকে যে নতুন করে গড়ে তুলেছিল সে নিজের মতো করে হাতের পুতুল বানিয়ে রেখেছিল। রাগ উনার শরীর জ্বলছে, কাঁপছে সর্বাঙ্গ। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়লেন। আবরাজ যখন উনার কাছাকাছি এলো তখনই তিনি উচ্চস্বরে বলে উঠল, চলো যাও। খুব ভুল করলে। প্রস্তাবে এর জন্য রিগ্রেট ফিল করবে। আই ওয়ার্ন ইউ। আবরাজ ঠোঁট এলিয়ে হাসল শুধু। সেই হাসিতে গা ছাড়া ভাব। বললেন, খুব কষ্ট হচ্ছে। আমারও হয়েছে। এখন আমরা দুজনে সন্তান হারা বাবা। আমি যা অনুভব করলাম সেটা আপনিও করুন। কারোর দোষ নেই এতে। মিস্টার জি কোনো কথার অপেক্ষা না করে আবরাজ চলে গেল। মিস্টার জি অবিশ্বাস্য নয়নে তাকিয়ে আবরাজের যাওয়ার পথে। কি বলে গেল বুঝতে পারল না কথার অর্থ। আবরাজ চলে যাবে। কতদিন হলো সে বউ ছাড়া। এ যেন এক যুদ্ধক্ষেত্র। নিজের সাথে নিজের লড়াই। আবরাজের এমন অস্থিরতা জনকে খুব করে ভাবায়। এত অস্থির হওয়ার কি আছে? সে তো আবরাজ এলে বউ ছাড়া থাকে। নিজের ফ্ল্যাটে যায় না। আবরাজের সাথে সাথে থাকে। কই সে তো এমন করে না। জন আবরাজের লাগেজ গোছাতে গোছাতে বলে, স্যার আরও কটা দিন থেকে যান। এখন তো ঝামেলা নেই। আবরাজ ল্যাপটপে কিছু করতে করতে শুধু মৃদু হাসল। জন একটু অপ্রস্তুত হল। বিস্ময় ঠোঁট আপনা আপনি প্রসারিত হল। আবরাজ খানের মুখে হাসি আমাবস্যা চাঁদের মতোই। মাসে একবার দেখা পাওয়া যায়। আমাবস্যার চাঁদ তো তাও মাসে একবার দেখতে পাওয়া যায়। কিন্তু আবরাজ খানের হাসি সেটা দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদিও আবরাজকে ইদানিং একটু অন্যরকম লাগে। তবুও জনের সত্যিটা সহ্য হল না। সে চুপ করে দাঁড়িয়ে রইল। আবরাজ জনের ভাবনার মধ্যেই বলে উঠল, বিয়ের পরে ও যদি বউয়ের থেকে দূরে থাকি তাহলে বিয়ের কি প্রয়োজন ছিল? ব্যাচেলার লাইফ বিয়ের আগে ভালো। বিয়ের পর এটা অভিশাপ।
আবরাজ গম্ভীর স্বরে বলে উঠল। চোখ মুখও গম্ভীর দেখাচ্ছে। এদিকে জন থতমত খেল। অভিশাপ? এটা কেমন কথা? তার তো অভিশাপ মনে হয় না, বরং ভালো লাগে। কিছু দিন রিল্যাক্স করা যায়। বউয়ের প্যান প্যান সহ্য করতে হয় না। সে সব ভেবেই কথার প্রেক্ষিতে বলল, স্যার আমার তো বেশ লাগে। তাহলে তোমার প্রবলেম আছে, ডক্টর দেখাতে হবে ইমিডিয়েটলি। আবরাজের কথায় জন কিছু বুঝল না। এটার সাথে ডক্টরের কি সম্পর্ক? আবরাজকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই দেখল মহাশয় ওয়াশরুম চলে গিয়েছে। জন দাঁড়িয়ে থেকে ভাবুক হল। মাথা চুলকে কিছু সময় কথা খানা নিয়ে রিসার্চ করে চমকে উঠল। দুই গালে হাত ছুঁয়ে বিড়বিড় করে বলে উঠল, তওবা তওবা, স্যার আমি সম্পূর্ণ সুস্থ। দুই বাচ্চার বাপ এমনি এমনি হয়েছি নাকি? টাওয়াল দাও। সাব্বির চমকে উঠল। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আবরাজ, পরনে তার শুধু একটা টাওয়াল। সাব্বির থতমত খেল। শুনে ফেলল কি তার কথা? পরপরই ভাবল শুনলেই বা কি, সে কি মিথ্যা বলেছে নাকি? আব্রাহামের ফোন কল এলো দুপুরে নাগাদ। যা দেখে বিস্ময় হতভম্ব হয়ে গেল মেহরিন। কল কেন করলে আবার? আগে তো কখনোই করেনি। ভাবতে ভাবতে কল রিসিভ করে। ওপাশ থেকে গুরুগম্ভীর স্বরে আব্রাহাম বলে উঠল, শরীর ঠিক আছে? মেহরিন ছোট করে জবাব দিল, হু। দুপুরে খাওয়া হয়েছে? হু। আব্রাহাম পরপর প্রশ্ন করেই গেল। মেহরিন শুধু ছোট ছোট করে জবাব দিল। আব্রাহাম ফের জিজ্ঞেস করল, কি করছো এখন? শুয়ে। আব্রাহাম নিজের ক্যাবিনের জানালার পাশে দাঁড়িয়ে আছে। সেখানে থেকে রাস্তা স্পষ্ট দেখা যায়। রাস্তার ওপাশে একটা পার্ক আছে। উঁচু বিল্ডিং থেকে সেটা সরাসরি দেখতে পাওয়া যায়। সেখানে কয়েক জোড়া কপত কপতি দেখে তার এক অদম্য ইচ্ছে হল। আচমকাই প্রশ্ন করল, বাড়ি আসবে নাকি? এভাবে যাব নাকি? আব্রাহাম কিছু সময় চুপ করে রইল। আসলো এই তো। কিভাবে আসবে এই মেয়ে? একা? না তো এভাবে আসবে কেন? বাড়ির বউ একা একা আসবে যাবে? আব্রাহাম বেশ গম্ভীর স্বরে বলে উঠল, না, বউ সাজিয়ে নিয়ে আসব। এরপর কল কেটে দিল। মেহরিন ফোন তারপরও কানে চেপে ধরে রইল। বারবার যেন কানে প্রতিধ্বনিত হল, বউ সাজিয়ে নিয়ে আসব বিড়বিড় করে নিজেও আওড়াল। আব্রাহাম খানের বউ, বউ বউ বারবার উচ্চারণ করে বোকা শোকা মেহরিন লজ্জা পেয়ে গেল। বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। বাড়িতে মিলন খান, ইলা বেগম, ফিজা। সবাই সর্বোচ্চ ব্যস্ত রাখার চেষ্টা করছে ফিজাকে। কিছুদিন আগেই অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। একটা মেয়ের জন্য, একজন মায়ের জন্য এই শোক ভয়াবহ। তার উপর আবার একটা এমন ঘটনা। বিপদ যেন মেয়েটার শেষই হচ্ছে না। আবার স্বামী নামক পুরুষটা নেই কাছে। মেন্টালি সাপোর্টটা যে খুব করে কারো থেকে পাচ্ছে তেমনটাও নয়। মিলন খান সেজন্য অফিস যায়নি আজ। স্ত্রী আর নিজে মিলে পুত্রবধূকে নিয়ে রান্নার কাজে ব্যস্ত আছে। বাহিরে আজও ঝুম বৃষ্টি। মিলন খান রান্নায় বেশ পারদর্শী। খিচুড়ি চুলায় বসিয়ে ফিজাকে বলল, বুঝলে, আমাদের বিয়ের পর তোমার দাদিজান খুব অসুস্থ হয়ে পড়লেন। ইলা তখন রান্না পারে না, যদিও চেষ্টা করত। তবে আগে কখনো এই কাজ না করায় তেমন গুছিয়ে করতে পারত না। একদিন অফিস থেকে ফিরে দেখলাম নিজে নিজে রান্না করতে এসছে। কাজের বুয়ার রান্না মজা নয়। সেদিন হাতে গরম তেল ফেলে কি এক হুলস্থুল কাণ্ড। এরপর থেকে প্রায় আমি রান্না কর নিতাম। মাঝে মধ্যে আম্মা করত। বান্দা তবুও বুয়ার রান্না খাবে না। ফিজা আর চোখে শাশুড়ির দিকে তাকায়, যে আপাতত ডিম ভাজতে ব্যস্ত। গায়ে খয়েরি রঙের একটা জামদানি শাড়ি জড়িয়ে আছে। ফর্সা শরীরে বেশ চমৎকার মানিয়েছে সেই রং। কাপড় পরার স্টাইল বেশ নজরকাড়া। সাথে মানুষটাও এক দেখায় যে কেউ বলে দিবে বেশ শৌখিন মানুষ তিনি। দেখলে মনে হয় না এক এক করে 3 সন্তানের জননী তিনি। বয়সের একটা ছাপ মুখে পড়েছে যদিও। ফিজা শ্বশুরের পাশে দাঁড়িয়ে খিচুড়ি রান্না দেখে। এই মানুষগুলো তাকে নিজের মেয়ের চেয়ে ও বেশি প্রায়োরিটি দেয়। মিষ্টিকে আজ কত মাস হলো হোস্টেল রেখে দিয়েছে, সামনে এসএসসি দিবে বলে। পড়ালেখা নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয় তারা। বাবার বিশাল ধন দৌলত আছে তো কি হয়েছে?
আত্মনির্ভরশীল হতে হবে। পরনির্ভরশীল হয়ে থাকা যাবে না। তাছাড়া বাবা মায়ের মতো করে কেউ রাখে না। আল্লাহ না করুক ভবিষ্যতে কোনো অঘটন ঘটলে একাডেমিক কোনো সার্টিফিকেট থাকলেও নিজের জন্য কিছু করা যাবে। তবে ফিজা ঠিক করল আবরাজ ফিরলে এবার গিয়ে মিষ্টিকে বাড়ি নিয়ে আসতে বলবে। দুপুরে রান্না বান্না শেষ, ফিজা বাদে সবাই গোসল দিতে গেল। ফিজা কাজের লোকের হাতে হাতে খাবার টেবিল গুছিয়ে নিচ্ছে। তখন বাড়ির কলিং বেল বাজল। ফিজাই গেল। সদর দরজা খুলতেই আব্রাহামের দেখা পেল। বৃষ্টি মাথায় বাড়ি এসছে। অল্প একটু ভিজে গিয়েছে। হয়তো গাড়ি থেকে নেমে এই পথটা আসার সময়। ফিজা হাসি হাসি মুখে আব্রাহামকে বলল, ফ্রেশ হয়ে খেতে চলে এসো। আব্বু নিজে আজকে রান্না করেছেন। ওয়াও, তাহলে দারুণ কিছু হবে। আচ্ছা, 10 মিনিটে আসছি। আব্রাহাম বেশ উচ্ছ্বাস নিয়ে আওড়াল। জুতো খুলে হাতে নিয়ে নিল। কাদামাটি আছে জুতোর তলায়। আব্রাহাম যেতেই ফিজা দরজা লক করে নিজেও রুমের দিকে এলো। আবরাজের দেওয়া শাড়িগুলো একটা পরার জন্য মনটা আকুপাকু করছিল। তবে যার জন্য পরবে সেই তো বাড়ি নেই। ফিজা মন খারাপ করে শাড়িগুলো নেড়েচেড়ে দেখতে গিয়ে মনে হলো শাড়ি এখানে কম আছে। বেশ চিন্তায় পড়ল। যেই আলমারিটা প্রায় সম্পূর্ণটা শাড়ি দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল সেখানে এখন হাতে গোনা 20টা শাড়িও নেই। চিন্তায় অস্থির হয়ে এদিক ওদিক ওয়ার্ড্রব সব জায়গায় দেখল কিন্তু নেই। মেয়েটা এবার কেঁদে ফেলল। একবার শাড়ি দিল, সব পুড়ে গেল। আবার দিল, এখন সেগুলো হারিয়ে গেল। তার সাথে কেন এমনটা হচ্ছে? আবরাজকে বার কয়েক কল করল, কিন্তু ফোন বন্ধ। ফ্লোরে হাঁটু গেড়ে বসে হাঁটুর ভাঁজে মুখ গুজে কাঁদতে লাগল মেয়েটা। প্রায় আধ ঘন্টা পর শাশুড়ির ডাকাডাকিতে সে কান্না বন্ধ করল। নিজেকে স্বাভাবিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। শাওয়ার সকাল নেওয়া হয়েছে, তাই শুধু ড্রেস চেঞ্জ করে নিচে এলো। হঠাৎ মেয়েটার চোখ মুখ ফুলে গিয়েছে। ইলা বেগম বেশ চিন্তিত হলেন। আবার কিছু হলো নাকি মেয়েটার? জিজ্ঞেস করলেও ফিজা কিছুই বলল না। আব্রাহাম আসার পরই খাবার খেতে বসল সবাই। রান্না দারুণ হয়েছে। সবাই প্রশংসা করল মিলন খানের। আব্রাহাম বাবার সাথে তেমন ফ্রি নয়, তবে মায়ের সাথে যথেষ্ট ফ্রি। তাই মাকে আগে বলল, আম্মু, মেহরিনের অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম খুব বেশি দূরে না। আব্রাহামের কথা মন দিয়ে শুনলেন ইলা বেগম এবং মিলন খান। ছেলের কথার ইঙ্গিত বুঝে। মিলন খান খাবার খাওয়া প্রায় শেষ। ইলা বেগম স্বামীর দিকে একবার তাকিয়ে ছেলের দিকে তাকাল। ফের বলল, এক্সামটা দিয়ে নিক। মাস্টার্স ও করে নিবেন না হয়। আব্রাহাম মায়ের কথায় বেশ অসন্তুষ্ট। সে বোঝাতে চাচ্ছে কি আর মা তার বুঝে কি? সে বউ আনতে চাচ্ছে আর মা বউ না আনার বুদ্ধি দিচ্ছে। বড়ই আহত হল সে। বলল, সে তো করতে হবে। তো অনার্স এক্সামের পর গিয়ে তাহলে আমরা মেহরিনকে নিয়ে আসব। যেহেতু এক্সাম, এখন বিয়েশাদির দখল, মেয়েটার রেজাল্ট খারাপ হতে পারে। আব্রাহাম কথা শেষ করার সঙ্গে সঙ্গে মিলন খান বলে উঠল। আব্রাহামের বিস্ময় লেগে গেল। সবেমাত্র সে খিচুড়ি মুখে দিয়েছিল, খাবার তালুতে উঠে গেল। কাশি শুরু হলো আচমকাই। ফিজা ভদ্রতার সহিত পানির গ্লাস দিল। ইলা বেগম অস্থির হলেন বটে। আব্রাহাম পানি খেয়ে খাবার প্লেট ছেলে দিল। তার খাওয়ার রুচির পোস্টমর্টেম করতে তার বাবারও কথাই যথেষ্ট ছিল। সে কিছু না বলেই উঠে চলে গেল। মিলন খান থমথমে মুখে তখনও খাবার খাচ্ছে। ইলা বেগম স্বামীর এমন স্বাভাবিক ভাবসাব দেখে আশ্চর্য হল। বলল, ছেলেটা অন্য কিছু বোঝাতে চাচ্ছিল। আপনি বেশি বুঝেন। এখন হলো তো। আবার কদিন না খেয়ে থাকবে কে জানে। আল্লাহ, আমার হয়েছে যত জ্বালা। বলতে বলতে তিনি ও খাবার ছেড়ে উঠে গেল। মিলন খান ও পানি খেয়ে তৃপ্তির ঢ্যাকুর তুলে রুমের দিকে গেল। ফিজা অবাক হল। আবার না খেয়ে থাকবে মানে কি? আগে ও কি এমন হয়েছে? কই, ফিজা তো দেখেনি। মনে প্রশ্ন এলেও মুখে কিছু বলল না ফিজা। সবাই মোটামুটি খেয়েছে। ফিজাও খাবার শেষ করে রুমে চলে গেল। আবরাজের জন্য অপেক্ষা করে আছে সাব্বির আব্রাহাম। আবহাওয়া খারাপ হওয়ার ফলে কয়েক ঘন্টা সময় বেশি লেগেছে। সকালে এসে পৌঁছানোর কথা থাকলে ও সেই আশায় এসে পৌঁছালো সন্ধ্যায়। আব্রাহাম ভাইকে দেখে বেশ খুশি।
নিশ্চয়ই জুনায়েদ এবার নিজের যোগ্য শাস্তি পাবে। গাড়িতে বসে আবরাজকে বড্ড ক্লান্ত দেখালো। শরীর ছেড়ে সিটে চোখ বন্ধ করে শুয়ে রইল। সেভাবে থেকে আব্রাহামকে জিজ্ঞেস করল, বাড়ি যাবে নাকি আমার সাথে? আব্রাহাম আমতা আমতা করল, উত্তর দিতে পারল না। তবে খান নেড়ে না বলল। আবরাজ তখন তাকিয়েছে মাত্র ভাইয়ের দিকে। আব্রাহামের মুখ কেমন শুকনো দেখাচ্ছে। ভ্রু কুঁচকে আবার জিজ্ঞেস করল, কি হয়েছে? অ্যানি প্রবলেম? আব্রাহাম অপ্রস্তুত হল। তবে ভাইয়ের কাছে না বললে লাভ কিছু হবে না। মেহরিনকে নিয়ে আসার জন্য হঠাৎ মনটা কেমন উতলা হচ্ছে আজ। মনে মনে অপ্রস্তুত থাকলে ও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে উঠল, ভাইয়া আব্বুকে বলো না ওকে যেন তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আন্টির সাথে কথা বলে। ওকে এটা কেমন সম্বোধন? ভ্রু জোড়া বেশ কুঁচকে এলো। বিরক্ত হলো কিছুটা। বলল, ঠিক আছে, কথা বলে নেব আমি। আব্রাহাম জানে ভাই ঠিক ম্যানেজ করে ফেলবে। ইচ্ছে করল একবার জড়িয়ে ধরতে ভাইকে। তবে তাদের মধ্যে সম্পর্ক তেমন স্বাভাবিক না হওয়াতে সেটা আর করার মতো সাহস হল না। ইগো তো একটু আছেই বটে। তাই চুপ করে খুশি চেপে বসে রইল। বাড়িতে ফিরে আবরাজ একবার ভাবল আগে জুনায়েদের সাথে সাক্ষাৎ করবে। তবে পরক্ষণেই সেই চিন্তা বাদ দিল। বউকে দেখা বেশি জরুরি মনে হচ্ছে তার কাছে। তাই বাড়ির দিকে এলো। লিভিং রুমে উপস্থিত হতেই চমৎকার একখানা মুহূর্তের সাক্ষী হল সে। মা বাবা বউ তিনজন মিলে ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করতে ব্যস্ত আছে। বাহারি খাবারে সজ্জিত টেবিল। সবাই জানত না আবরাজ আসবে। সাব্বির জানিয়েছিল বিকেলে। তখন থেকে সবার আয়োজন শুরু। সাব্বির লাগেজ রেখে গার্ডদের নিয়ে ফিরে যাচ্ছিল তখন ইলা বেগম ডাকল ওকে। বলল, রাতের ডিনারটা করে যাও সাব্বির। সাব্বির ফিরে এলো। ইলা বেগমের সামনে দাঁড়িয়ে বেশ নমনীয় স্বরে বলে উঠল, আসলো ম্যাডাম ফাতিহা একা আছে। শরীরটাও বেশি ভালো নয়। একটু তাড়াতাড়ি ফিরতে চাইছিলাম। আবরাজ ভ্রু কুঁচকে নিল। আজ সাব্বির তেমন কোথাও বলেনি তার সাথে। কারণটা এতক্ষণে বুঝতে পারে সে। ইলা বেগম একজন বুয়া ডেকে খাবার বক্স করে দিতে বলল। সাব্বির না করল না। না করে লাভও নেই। আবরাজ নিজের রুমে যাওয়ার আগে বলল, সাবধানে যাও। ফিরে আপডেট জানিও। যদি বেশি খারাপ হয় ডক্টর দেখিয়ে এখানে নিয়ে চলে এসো। একা ফ্ল্যাটে রাখতে হবে না। সাব্বির মাথা নাড়ে। এখানে তারা প্রায় থাকত আগে। সাব্বির কোথাও গেলে ফাতিহাকে এখানে রেখে যেত। তাই তেমন অস্বাভাবিক নয় এই কথা। তাদের মধ্যে সম্পর্ক তো তেমন হয়ে গিয়েছে। আবরাজ খানের সাথে কাজ করার এত বছরে সবাই তাকে খান বাড়ির একজন সদস্য বলেই সব সময় গণ্য করে। আবরাজ রুমে যাওয়ার পরপরই ফিজাকে ইলা বেগম তাড়া দিল রুমে যাওয়ার জন্য। কতদিন পর এসছে ছেলেটা। ফিজা শাশুড়ির কথা মতো রুমে এলো। আবরাজ রুমে নেই। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কথা বলছিল কারোর সাথে। ফিজার উপস্থিত টের পেয়ে কল কেটে দিল। ফোনটা সেখানে থাকা ছোট টেবিলের ওপর রেখে নিজের গায়ের স্যুটের নিচের দিকের বাটন খুলতে খুলতে এগিয়ে এলো ফিজার দিকে। ফিজা তখনও থতমত মুখে দাঁড়িয়ে। কার সাথে কথা বলছিল এটা নিয়ে তার মাথা ব্যথা নেই। কিন্তু সে আসামাত্র কল কেটে দিলও কেন? সে কি বাহিরের কেউ? আবরাজ ফিজার মুখে ফু দেওয়াতে ভাবনা থেকে বাস্তব ফিরে মেয়েটা। ভারী আঁখি পল্লব তুলে চাইল সুদর্শন পুরুষটার দিকে। গালে খোঁচা খোঁচা দাড়ি পুরুষটার সৌন্দর্য যেন আরও বাড়িয়েছে বই কমায়নি। আবরাজ আচমকাই ফিজার দেহটা আগলে নিল। বুকের মধ্যে চেপে ধরে নিল। প্রশান্তি এলো বুকে। অস্থিরতা কমে গেল। টানা 11 দিনের ক্লান্তি গ্লানিবোধটুকু তার উবে গেল। আবরাজ ফিজাকে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে স্নো ভয়সে বলল, তুমি জানো সুগন্ধি ফুল, তোমার কাছে এলে মনে হয় দুনিয়ার সব ঝড় থেমে গেছে। তোমার একটা ছোঁয়াতেই আমার সব ক্লান্তি, সব দুঃখ মুছে যায়। তোমার গন্ধ, নিঃশ্বাস, উষ্ণতা, এই সবটাই আমার বেঁচে থাকার কারণ হয়ে যাচ্ছে। দুনিয়ার সব ক্লান্তি, সব ভয় তোমার কাছে তোমার ছোঁয়া পেয়ে সব হারিয়ে গেল। এমন মনে হচ্ছে তুমি না থাকলে আমার সমস্ত লড়াই বৃথা। আমি যেন অসম্পূর্ণ, ভীষণ অসম্পূর্ণ। ডিড আই ফল ইন লাভ উইথ ইউ?
আবরাজের একটা কথা যেন বুকের ভেতর ঝড় তুলে ফিজার শুধু চোখ বন্ধ করে আবরাজের বুকের মধ্যে আরও একটু সেধিয়ে গেল। আবরাজের বুকের স্পন্দনে নিজের প্রাণ মিশিয়ে দিচ্ছিল। চোখ বন্ধ করে শুধু অনুভব করছিল। তারপর খুব আস্তে আবরাজের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমার জন্য আপনার হৃদয়ে এতটুকু জায়গা এনাফ আবরাজ। আবরাজ ফিজার একটা হাত টেনে নিজের শার্টের ভেতর দিয়ে বুকের ওপর নিয়ে রাখল। অস্বাভাবিকভাবে পুরুষটার হাতটা ফাস্ট চলছে। ফিজা এবার মাথা তুলে আবরাজের দিকে চাইল। মানুষটার চোখে কিছু পাওয়ার তীব্র এক নেশা। ফিজা নিজের হাতটা আলগোছে সরিয়ে আনল। 2 কদম পেছনে চলে এলো। পেছনে দেয়ালের সাথে লাগানো ছোট্ট একটা বুকশেলফ। সেটাতে আর একটুর জন্য ধাক্কা খেতে খেতে বাঁচে। আবরাজ এগিয়ে আসে। ফিজা এলোমেলো দৃষ্টি ফেলে। অনেক সময় হয়েছে তারা উপরে এসছে। নিচে যেতে হবে। তবে আবরাজের মতিগতি যেন ভিন্ন। ফিজা বুঝতে পারে। এর মধ্যে আবরাজ একদম ফিজার নিকটে এসে দাঁড়াল। নিজের বাঁ হাত ফিজার ঘাড়সহ গালে রাখল। নিজের মুখ এগিয়ে অধরের দিকে অগ্রসর হয়। এক টানে মেয়েটাকে ঘনিষ্ঠ করে নিজের সঙ্গে। একটা হাতের অবাধ্য বিচরণ চলে ফিজার পিঠে। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে মেয়েটা। যখনই 2 জোড়া ওষ্ঠদয় ছুঁই ছুঁই করে তৎক্ষণাৎ ফিজা মুখটা ঘুরিয়ে নিল। অবাক হতভম্ব হয় সামনের পুরুষ। বাঁকা হয়ে শান্ত দৃষ্টিতে চাইল ফিজার মুখের দিকে। ফিজা নিজের ওষ্ঠদয় মুখের ভেতর পুরে নিয়েছে। যা দেখে ভ্রু কুঁচকে আসে আবরাজের। ফিজা জানে আবরাজ খানকে একটু আশকারা দেওয়া মানে এই মুহূর্তে দিনদুনিয়া ভুলে যাওয়া। যেই একরোখা জেদি মানুষ। দেখা গেল যতক্ষণ না নিজের খায়েশ মিটবে ততক্ষণে সে ছাড়া পাবে না। এদিকে নিচে যেতে হবে। ফিজার ভাবনার মাঝে আবরাজ জিজ্ঞেস করল, হোয়াটস রং? নিচে যেতে হবে। আই ওয়ান্ট এ কিস রাইট নাও। বলতে বলতে ফিজার মুখটা 2 হাতে নিজের হাতের আঁচল নিয়ে নিল। ফিজা এবার যেন হতভম্ব। একটু আগের আবরাজ খানের সাথে যেন এই আবরাজের কোনো মিল নেই। ফিজা বাধা দেওয়ার আগেই একজন সার্ভেন্ট রুমের বাইরে থেকে ডেকে উঠল। আবরাজ রক্ত চক্ষু নিয়ে ব্যালকনি থেকে রুমের দিকে তাকাল। পরপরই ফিজাকে ছেড়ে দিয়ে পেছনের বুকশেলফটা হঠাৎ খুব জোরে হাতে ধাক্কা দিল। বইগুলো কিছু নিচে পড়ল তো কিছু নড়েচড়ে আবার স্থান বসে রইল। ফিজা বিস্ময় চোখে তাকিয়ে রইল আবরাজের দিকে। আবরাজ টাইটা কোনো রকম গলা থেকে প্যাচ খুলে ছুঁড়ে ফেলে দিল। ফিজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রাগে পুরুষটার চোখ লাল হয়েছে। ভীষণ অসন্তুষ্ট দেখালো মানুষটাকে। ফিজার ওপর রাগ যেন বুকশেলফে ঝেড়ে গেল। আবরাজ রুমে এসে ওয়াশরুম চলে গেল। ফিজা তখন দাঁড়িয়ে। সার্ভেন্টের দ্বিতীয়বার ডাক পড়তে সে বইগুলো শেলফে গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে এলো। মেয়েটার চোখে পানি টলমল করছে। বাথটবে বসে আছে আবরাজ, সাদা রঙের শার্টটা ভিজে জুবুথুবু অবস্থা। গোছানো চুল এলোমেলো। তবুও কি ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে এই পুরুষকে। আবরাজ পাশের ছোট একটা পাত্র থেকে কিছু গোলাপের পাপড়ি তুলে নেয়। মুঠোয় করে নাকের সামনে ধরতেই নাসারন্ধ্র পৌঁছালো ফুলের তীব্র সুগন্ধি। আবরাজ চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস টানল। আগে যে মানুষটার ফুলের ঘ্রাণ ছিল অপছন্দ, সেই ফুলের গন্ধই এখন তার অতি প্রিয়। আবরাজ ফুলগুলো পানিতে ফেলতে লাগলো আস্তে আস্তে। আর স্নো ভয়সে বলতে লাগল, আবরাজ খানের ফুল এবং ফুলের গন্ধ অপ্রিয়। বাট তুমি এবং তোমার শরীর থেকে আসা স্মেল আবরাজ খানের অতি প্রিয় সুগন্ধি ফুল। আব্রাহাম নেই ডিনার টেবিলে। ভ্রু কুচকে এলো ফিজার। ইলা বেগম জানালো সে কোথাও একটা গিয়েছে। রাতে ফিরবে না। ব্যাপারটা তেমন কেউই পাত্তা দিল না। খাবার শেষ যখন আবরাজ ফিজা দুজন রুমে ফিরে এলো, আবরাজ তখন নিজের একটা লাগেজ থেকে কিছু বের করছে। ফিজা রাতের কিছু প্রসাধনী হাতে পায়ে লাগাতে ব্যস্ত। আবরাজ কি করছে মেয়েটার সেদিকে একদম খেয়াল নেই। শাড়ির জন্য তার মন খারাপ প্রচণ্ড। সেখানে আবরাজের ব্যবহার বরাবরই তাকে অনেক নেগেটিভ কিছু ভাবত বাধ্য করে। তবুও কথা বলতে হবে। জানাতে হবে শাড়িগুলো নেই। তাই মিনমিন করে বলল, শুনুন না, শাড়িগুলো কম আছে। কোথায় গেল বুঝতে পারছি না। আবরাজের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ফিজা কিছু সময় অপেক্ষা করল। ভাবল আবরাজ বুঝি কিছু বলবে। কিন্তু কিছুই হল না। আবরাজ নিজের মতো করে কাজে ব্যস্ত। ফিজা বেশ অবাক হল।
মনে মনে কষ্টও পেল। এভাবে এমন কেন করছে? তাহলে কি শুধু ফিজা এই মানুষটার চোখের সৌন্দর্যের মধ্যে রয়ে গেল? মনে কি জায়গা পায়নি? ফিজা নিজের ওপর বিরক্ত হল। এতটা এক্সপেকটেশন সে কিভাবে রাখে? চোখের জল আড়াল করে মেয়েটা তপ্ত শ্বাস ফেলল। এরপর বিছানার দিকে এগিয়ে গেল। যে মানুষটা নিজের সন্তান হারানোর একদিন পর স্ত্রীকে ফেলে কাজের জন্য ছুটতে পারে, সে সুদূর জার্মানিতে সেই পুরুষ কিভাবে মনের কথা বুঝবে? ফিজার হিসাব মিলছে না। একবার খারাপটা মনে পড়ছে তো আরেকবার ভালোটা। সে কোনোটা ধরবে? মেয়েটা ভাবনায় এতটাই বিভোর যে কখন যে আবরাজ এসে ওর কাছে দাঁড়িয়ে আছে সে টেরও পেল না। বালিশটা ঠিক করে যখন শোয়ার জন্য বিছানায় বসবে তখনই নিজেকে শূন্যে অনুভব করল। চমকে উঠে হাত দিয়ে খামচে ধরল সামনের মানুষটাকে। সামনের মানুষের ঘাড়ে আঁচড় পড়ল সেই খামচিতে। আবরাজ নিচের ঠোঁটের একপাশ দাঁত দ্বারা চেপে ধরল। বলল, আমার টি শার্ট নষ্ট করবে না সুগন্ধি ফুল। ফিজা আবরাজের মুখের দিকে একবার তাকিয়ে আবার ঘাড়ের দিকে তাকাল। গলার দিকে সে খামচে ধরে আছে। টি শার্ট মুচড়ে গিয়েছে। যা থেকে দ্রুত হাত সরিয়ে নিল। আবরাজ আস্তে ধীরে হাঁটে। ফিজা চুপ করে থাকে। আবরাজ সোফাটার ডান দিকে গিয়ে ড্রেসিং টেবিলের বাঁদিকে দাঁড়াল, যেখানে সামনে রয়েছে দেয়াল। ভাবুক হল ফিজা। দেয়ালের সামনে এসে কেন দাঁড়াল? ফিজা ভ্রু জোড়া কুঁচকে বলে উঠল, 11 দিনের সব অ্যালকোহলের নেশা কি আজ ধরল? আবরাজ অদ্ভুতভাবে মুচকি হাসল। পাটা সামান্য একটু উঁচু করে দেয়ালে লাগাতে এটা খুলে দুপাশে চলে গেল। দরজা দেখে ফিজা হতভম্ব হয়ে গেল। আশ্চর্যের চরম পর্যায়ে বেচারি। ঠোঁটটা অটোমেটিক প্রসারিত হল। আবরাজ আর চোখে তাকিয়ে মুচকি হেসে রুমের ভেতর চলে এল। রুমের ভেতরের সৌন্দর্য দেখে ফিজা মুগ্ধ হল। আবরাজ ওকে কোল থেকে নামিয়ে নিজে একপাশে দাঁড়িয়ে পড়ল। ফিজা মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। থতমত খেয়ে শুধু দাঁড়িয়ে রইল। তার শাড়ি রয়েছে এখানে। পুরো একটা শাড়ির দোকান যেন। আবার নতুন কিন্তু অ্যাড হয়েছে। শাড়ি, জুতো, ব্যাগ, চুড়ি, কানের দুল, সব রকম কসমেটিক্স মেয়েদের। পর্দা দিয়ে ঢেকে রাখা কিছু একটা দেখে ফিজা একটু এগিয়ে এলো। সাদা পর্দাটা সরিয়ে দিতে ড্রেসিং টেবিলটায় আবরাজ খানের প্রতিবিম্ব একপাশে দেখা গেল। অন্য পাশে ফিজা। আবরাজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ফিজা অবাক হয়ে জিজ্ঞেস করল, এসব কখন করলেন? অনেকদিন আগে। আবরাজ কথা বলতে বলতে এগিয়ে আসে। ফিজার পেছনে এসে থামল। ড্রেসিং টেবিলের উপর কালো কাপড়ে ঢাকা একটা বক্স। কিসের বক্স হতে পারে? কাপড় সরাতে চোখে পড়ল নেকলেসের বক্স এটা। ফিজা এবার নিজের বিস্ময় প্রকাশ করেই ফেলল। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসে, আবরাজ। ইয়েস মিসেস আবরাজ। আবরাজ ফিজার কাঁধে থুতনি ঠেকিয়ে স্নো ভয়সে জবাব দিল। দুই হাতে মেয়েটার কাঁধ জড়িয়ে ধরেছিল। ডান হাতটা বাড়িয়ে বক্সটা থেকে আগে নেকলেসটা তুলে নিল। ফিজা এটার সৌন্দর্য দেখে মুগ্ধ হল। কি সুন্দর ছোট ছোট ডায়মন্ডও বসিয়ে কাজ করা নর্মাল একটা নেকলেস। ফিজা জানে এটার দাম অনেক। তবুও আবার বলল, এটার দাম তো অনেক। আবরাজ বউয়ের চুলগুলো কাঁধ থেকে সরিয়ে দিল। খুব সাবধানে গলায় পরিয়ে দিল নেকলেসটা। জলজল করে ফিজার ফর্সা চামড়ায়। সুন্দরী রমণীর গলা আকর্ষণীয় হয়ে ওঠে আরও কয়েকগুণ। আবরাজ পেছনের দিকে টপসের চেইন খুলে পিঠের দিকে চুমু খেল বউয়ের। ফিজা চোখ বন্ধ করে নিল। আবরাজ পেছনে থেকে মেয়েটার কোমর পেঁচিয়ে ধরল দুই হাতে। পেটের ওপর হাত রাখল আড়াআড়িভাবে। নিজের সঙ্গে ঘনিষ্ঠ করল সম্পূর্ণ। গলার দিকে মুখ গুজে ফিসফিস করে বলল, মানি ডজেন্ট ম্যাটার, বাট ইউর হ্যাপিনেস ইজ দ্য মোস্ট প্রিশিয়াস থিং ইন দ্য ওয়ার্ল্ড টু মি। ফিজা সঙ্গে সঙ্গে চোখ খুলে আবরাজের দিকে চাইল। ঝট করে ঘুরে দাঁড়িয়ে জড়িয়ে ধরল পুরুষটাকে। বুকের ভেতর অশান্তি, মাথায় চলতে থাকা দ্বিধাদ্বন্দ্ব সব উবে গেল। প্রশান্তি ভরে গেল মন। দুঃখ ভুলতে সময় লাগে কিংবা কখনো সেটাও সম্ভব হয় না। কিন্তু অভিমান ভোলাতে প্রিয় মানুষটার একটু ভালোবাসা, একটু যত্ন, একটু আদর, আর একটুখানি প্রায়োরিটি। আর কি চাই? ভালোবাসার পাগল মানুষগুলো এতেই ভীষণ খুশি। ফিজা রুমটা ঘুরঘুর করে দেখতে লাগল। কত যত্ন করে যে এগুলো সাজানো হয়েছে জিনিসগুলো দেখেই বোঝা যাচ্ছে।
ফিজা এক মুঠো চুড়ি হাতে তুলে নিল। সেগুলো আবরাজের হাতে দিয়ে নিজের হাত সামনে রাখল। আবরাজ যত্ন করে বউয়ের হাতে চুড়িগুলো পরিয়ে দিতে লাগল। ফর্সা চিকন হাতে সাদা পাথরের চুড়ি জোড়া দারুণ আকর্ষণীয় হয়ে উঠল হাতখানা। ফিজা হাতের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, বললেন না তো এ সব কখন করলেন? মেহরিনের বিয়ের আগের দিন তুমি বাড়ি গিয়েছিলে। তখন? অনেকদিন আগের কথা। তাহলে এতদিন কেন দেখাননি? ফিজার প্রশ্ন। আবরাজ গোপনে দীর্ঘশ্বাস ফেলে চুড়ি পরানো শেষ চুকে বউয়ের হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দিল। এরপর বলল, বাড়ি ফিরে সারপ্রাইজ দেব ভেবেছিলাম। বাট রাতে তো নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। ফিজার ফুরফুরে মনটা তৎক্ষণাৎ খারাপ হয়ে এলো। বুকটা দুমড়ে মুচড়ে যেতে লাগল। খুব কি ক্ষতি হতো যদি এমনটা না হতো? ঘাড়ে শীতল হাতের স্পর্শ পেয়ে একটু চমকে গেল। চোখ তুলে আবরাজ খানের নেশাভরা দৃষ্টির সম্মুখীন হল। আবরাজ বউকে কোলে তুলতে ফিজা আবরাজের গলা জড়িয়ে ধরল। আবরাজ বউকে নিয়ে রুমে এসে বিছানায় রাখল। আবরাজ শার্টের বাটন খুলতে হাত রাখতে ফিজা বাঁধ সাধিল। শোয়া থেকে উঠে বসল। নিজে আবরাজের শার্টের বাটন খুলে দিল। আবরাজ বউয়ের চুলের গোছা টেনে ধরে ঘ্রাণ নিতে ব্যস্ত চুল থেকে। মেয়েটার শরীরের সঙ্গে সঙ্গে চুল থেকে ও মাতাল করা এক সুগন্ধি ভেসে আসে, যা আবরাজ খানকে পাগল হতে বাধ্য করে। এই সুগন্ধি যেন সে কোথাও পায় না। এটা একমাত্র সে বউয়ের কাছে পেয়ে থাকে। প্রথম দিন থেকে পাচ্ছে সে। নামের সঙ্গে মেয়েটার আত্মার সম্পর্ক যেন। নাম আর শরীর থেকে আসার সুগন্ধি দুটোই মিলে যাচ্ছে কাকতালীয়ভাবে। ফিজার কাঁধের দিকের জামার হাতা টেনে নামাতে ফিজা আবরাজের হাত ধরে ফেলল। আবরাজ সাথে সাথে থেমে গেল। পাগলামি থামিয়ে বউয়ের মুখের দিকে তাকাল। ফিজা নিস্তেজ গলায় বলল, ডক্টর নিষেধ করেছে আবরাজ। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ সুগন্ধি ফুল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার মনে হচ্ছে এক যুগ হবে তোমায় আদর করা হচ্ছে না। আবরাজ ফিসফিস করে বলে উঠল। ফিজা নিজেকে বড্ড অসহায় লাগল। কিন্তু কিছু করার নেই তো। তবে হঠাৎ করে আবার আবরাজকে নিজের দিকে টেনে নিল। আবরাজ বউয়ের অধরে আলতো করে স্পর্শ করল শুধু। সরে আসতে নিলেই ফিজা শক্ত করে আবরাজের টি শার্ট টেনে ধরল। পিঠের দিকে নখের আঁচড় পড়ল। আবরাজ ভ্রু কুচকে তাকাতে ফিজা আবরাজকে উস্কে দিল। যা এতদিন আবরাজ নিজে করে এসছে আজ ফিজা তা করছে। বিস্ময় পুরুষটার চোখ জোড়া বড় বড় হয়ে এলো। তবে বউয়ের অধরসুধা পানে সে কার্পণ্য করে না। গলায় ঘাড়ে বুকের উপরিভাগে মাতাল করা স্পর্শ দিতে লাগল। ফিজা ভেবেই নিল আবরাজ হয়তো তাকে ছাড়বে না আজ। কিন্তু ফিজার ভাবনার ভুল প্রমাণ করে দিয়ে আবরাজ বউয়ের ওপর থেকে সরে এলো। মেয়েটার গায়ের পোশাক ঠিকঠাক করে দিয়ে নিজের বুকের ওপর নিল টেনে। শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, তোমাকে আমার কাঁদাতে ভালো লাগে সুগন্ধি ফুল, কিন্তু দুঃখে নয়। আমার দেওয়া সুখের স্পর্শে তুমি কাঁদলে আমার নিজেকে সুখী লাগে, ভালো লাগে। ফিজা চোখ বন্ধ করে অনুভব করে মানুষটার হৃৎস্পন্দন। তার মনের মধ্যে অনুভূতির যুদ্ধ করে, আন্দোলন করে। মানুষটা ভালো না খারাপ সেই যুদ্ধ কে জয় হবে ফিজা সেই নিয়ে আজও অনিশ্চিত। কালো রঙের গাড়িটা থেকে নেমে কালো রঙের হুডি পরা এক যুবকের অবয়ব একতলা বাড়ি তার ভেতর প্রবেশ করল। বাড়ির ভেতর গেটের সামনে দাঁড়িয়ে ফোন বের করে কাউকে কল করল। প্রথমবার বেজে ফোন কেটে গেল। রিসিভ করে না কেউ। দ্বিতীয়বার কল করতে রিসিভ হল। গম্ভীর স্বরে পুরুষটা বলে উঠল, গেইটে আসো ফাস্ট। আম্মুকে বলার প্রয়োজন নেই। দাঁড়িয়ে আছি আমি। ওপাশ থেকে কিছু বলার আগেই কল কাট করে দিল পুরুষটা। এরপর ফোন পকেট নিয়ে দাঁড়িয়ে রইল। মিনিট 1 মিনিটে এর মধ্যে কেউ একজন এলো ভেতর ঘরের দরজা খুলে বারান্দায় এসে গেইটে দাঁড়াল। কল্পনায় ছিল না, স্বপ্ন ও ভাবতে পারেনি আজ এই পুরুষের সাক্ষাৎ পাবে সে। হতভম্ব হয়ে গেইট খুলে দিল। খুব সাবধানে আব্রাহাম ভেতরে প্রবেশ করল। গেইট আলগোছে লাগিয়ে মেহরিনের হাত ধরে ভেতরে চলে এলো। রুমে ফিরে দরজা লক করে দিল। মেহরিন হঠাৎ ঘুম ভাঙায় বেচারি ঘরে আছে। কিছু বুঝতে পারছে না। আব্রাহাম শরীর থেকে হুডি খুলে নিল। নিচে কিছু নেই। হুডি খুলতে উন্মুক্ত লোমশ চওড়া শক্তপোক্ত বক্ষদেশ মেহরিনের দৃষ্টচর হল। গলার নিচের দিকে লাল লাল আঁচড় দেখে গতরাতে কিছু মধুময় মুহূর্ত মনুষ্য পাঠ্য ভেসে উঠল।
লজ্জা লজ্জিত ভীতু মেহরিন মুখ লুকানোর আশ্রয়টা পায় না। কি করবে না করবে ভাবতে ভাবতে হাত চলে যায় চোখের ওপর। দুই হাতের তালু দিয়ে চোখ আড়াল করে দাঁড়ায়। আব্রাহাম হুডি হাতে নিয়ে মাত্র চুল ঠিক করাই মনোযোগ দিয়েছিল। তবে সামনে দৃষ্টি পড়তেই সাথে সাথে বোকা বনে গেল সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিস্তেজ গলায় বলে উঠল, হোয়াট? মেহরিন মাথা এদিক ওদিক নাড়িয়ে কিছু না বুঝাল। তবে আব্রাহাম মানল না। নিজের শরীরের দিকে তাকিয়ে ফের মেহরিনের দিকে আড়চোখে চাইল। এরপর হাতের হুডিটা চেয়ারে রাখল। আরও 2 কদম সামনে এল। মেহরিনের একদম নিকটে দাঁড়িয়ে মেয়েটার কোমরে এক হাত রাখল। ঝট করে নিজের দিকে টেনে নিল। তবুও মেহরিন চোখের ওপর থেকে হাত সরাল না। আব্রাহাম বলল, হাত নিচে করো। মেহরিন সাথে সাথে হাত নামিয়ে নিল। শরীরটা কেমন কাঁপছে ক্ষণে ক্ষণে। আব্রাহাম অনেকটা ঝুঁকে মেহরিনের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। মেহরিন আব্রাহামের উন্মুক্ত বুকে হাত ঠেকিয়ে বলল, আমার কেমন লাগছে? কেমন? জানি না। আব্রাহাম আরও ঝুঁকে যখন মেহরিনের গলায় মুখ ডুবিয়ে দিল তখনই মেহরিন চমকে উঠল। আব্রাহামের বুকের ওপর রাখা হাত আপনা আপনি ঘাড়ে চলে গেল। শক্ত করে খামচে ধরতে পারল না। শরীরটা যেন অবশ হয়ে এল। আব্রাহাম বউয়ের ঘাড় থেকে টুপটাপ বৃষ্টির ন্যায় চুমু খেতে খেতে থুতনিতে এসে থামল। ঠোঁটের কোনায় ঠোঁট ছুঁয়ে দিল বেশ কয়েকবার। মেহরিন এ পর্যায়ে এসে আব্রাহামের চুল খামচে ধরল। আব্রাহাম সঙ্গে সঙ্গে বউয়ের অধরে হামলা করল। সিগারেট পোড়া পুরুষালী অধরের সংঘর্ষে পিষ্ট হল সামনের রমণীর নরম গোলাপের পাপড়ি ন্যায় ঠোঁট। অসহ্য যন্ত্রণা হল বক্ষদেশ। শরীরে রন্ধনে রন্ধনে ছড়িয়ে পড়ে সেই যন্ত্রণা। হাঁপিয়ে ওঠে সে। পারে না সামনের পুরুষের সঙ্গে। এক সময় স্থির থাকতে পারল না এক স্থানে। মানুষ তার দানবীয় হাতের বন্ধনে মুখটা শক্ত করে ধরে বিছানায় নিয়ে ফেলল শরীর। গলার ওড়না খুলে দূরে ফেলতে মেহরিন দম বন্ধ করে রাখল। সামনের মানুষটা বোধহয় বিরক্ত হল। ঠোঁট ছেড়ে মেয়েটার মুখের দিকে চাইল। প্রথমে বিরক্তি নিয়ে তাকালেও পরবর্তীতে মেহরিনের ভীতু ভয়া মুখের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করল। মেহরিনের ওপর থেকে সোজা হয়ে উঠে বসল পাশে। এরপর পায়ের জুতোর ফিতা খুলতে খুলতে বলল, লেটস ট্রাই এগেইন। গতকাল রাতের। মেহরিন নিজেকে সামনের সময় নিয়ে বলতেই যাচ্ছিল কিছু। তবে আব্রাহাম শুনল না পুরো কথা। তার আগে বলে উঠল, ইয়েস। লাইট অফ করে যখন আব্রাহাম এগিয়ে এলো মেহরিনের তখন অন্তর কাঁপে। বুকটা দুরদুর করে। শরীরটায় যেন এক ফোঁটা শক্তি নেই। ভয় নাকি ভালো লাগার অনুভূতির সংমিশ্রণে মেয়েটা সেই হিসেব মিলাতে পারে না। আব্রাহাম ওর জামার ফিতা টানতে মেহরিন শান্ত হয়ে গেল। হাত জোড়া তুলে আব্রাহামের গলায় জড়িয়ে ধরল। যেন আহ্বান। কাছে আসার আহ্বান। নিজের সবটুকু উজাড় করে দিয়ে অনুভূতির জানান দেওয়া। একটুও বাধা দিল না স্বামীকে। গতরাতের জন্য নিজেকে অসুস্থ অনুভব করলেও সে সব পাত্তা দিল না। যত প্রশ্রয় দিবে ততই পেয়ে বসবে। এই কথা মিথ্যা নয়। আব্রাহাম তেমন। বউয়ের আশকারা পেয়ে আরও নিজের সঙ্গে ঘনিষ্ঠ করল বউকে। বউয়ের সর্বাঙ্গে নিজের স্পর্শ দিতে ভুলল না পুরুষ। বাহিরে আলো ফুটতে অনেক দেরি। আব্রাহাম তখন ওয়াশরুমে। এখনও আজান হয়নি। মেহরিন নিজের ভেজা চুল গামছা দিয়ে বেশ কয়েকবার মুছে ফেলেছে। দ্রুত শুকিয়ে নিতে হবে চুল। আব্রাহাম চলে যাবে এখন। পরে চুল ভেজা থাকলে মা নিশ্চয়ই সন্দেহ করবে। এদিকে আব্রাহাম চাইছে না সে এখানে এসছে শাশুড়ি সেটা জানে। মেহরিন গামছা রেখে আব্রাহামের হুডি আর প্যান্ট চেয়ার থেকে এনে বিছানায় ভাঁজ করে রাখল। তখন হুডির পকেট কিছু লাগল মেহরিনের হাতে। সে কৌতূহল নিয়ে একবার দেখার জন্য উদ্যত হয়েও পরক্ষণেই সেই চিন্তা বাদ দিল। বিছানায় রেখে যখন চলে যাবে তখন আব্রাহামের গম্ভীর স্বর ভেসে আসে, ওটা বের করে নাও। নাকের ফুল আর একটা চেইন আছে। ভাইয়া গতকাল ফিরেছে। বিশেষ করে এটা দিতেই আসা হয়েছিল। মেহরিনের বড্ড হাসি পেয়ে গেল। বোকা সে। তবে অতটা নয়। আচ্ছা এগুলো দিতে এসেছেন তাহলে? আব্রাহাম অপ্রস্তুত হল। মেয়েটা তাকে নিয়ে উপহাসের সুর তুলছে। মনে মনে এটা ভাবছে না তো, গিফট দিতে এসে আব্রাহাম আর ভাবে না। কি অদ্ভুত।
সে নিজের সাফাই কেন দিচ্ছে? ভেজা চুলের পানি ছাড়তে ছাড়তে সে এসে প্যান্ট হাতে তুলে নিল। মেহরিনের কথায় সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। মেহরিন ঠোঁট টিপে হাসল। গিফট দিতে এসছে, এটা তো একটা বাহানা মাত্র। তবে আর কিছু বলল না। আলো ফোটার আগে আব্রাহাম বেরিয়ে গেল। মেহরিনের দেহ দুর্বল হলে ও মন চনমনে হয়ে উঠল। কোনো এক পুরুষ রাতবিরেত তার জন্য আসবে, এ যেন স্বপ্ন বলা চলে। তবে আজ তা বাস্তব। সে আপন মনে এই প্রেমিক রূপে থাকা অপ্রেমিককে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে বহু আগে থেকে। কি করা হচ্ছে? সুগন্ধি ফুল। ঘুমঘুম স্বরে আবরাজের প্রশ্নে চমকে উঠল ফিজা। তড়িৎ নিজের হাতের ফোন লুকিয়ে ফেলার পায়তারা করে। বালিশের তলায় রাখতে গিয়ে ঠিকঠাক স্থান খুঁজে পায় না। তার আগেই হাতে ধরে ফেলে আবরাজ। ফিজা ঠোঁট কামড়ে ধরে। কি হবে এখন? আবরাজ ফোন চেক করবে। এসব ভাবতে মেয়েটার গলা শুকিয়ে আসে। কাঠোকাঠ হয়ে পানির তেষ্টা অনুভব করল। আবরাজ এর মধ্যে আবার বলল, লুক অ্যাট মি। ফিজা অন্য দিকে তাকিয়ে। আবরাজ এক হাতে ফোন আরেক হাতে মেয়েটার চোয়াল চেপে ধরে নিজের দিকে করে। ফিজা পিটপিট করে তাকিয়ে বলে উঠল, কিছু বলবেন? গিভ মি দ্য ফোন। টাইম দেখবেন তো? 8:17 বাজে। শাট আপ সুগন্ধি ফুল। চমকে উঠল ফিজা। চালাকি কাজে লাগে না। আবরাজ হেঁচকা টানে ফিজাকে নিজের কোলে তুলে বসিয়ে ফোনটা নিজের হাতে নিয়ে নিল। পুরুষালী শক্ত হাতের থাবা থেকে ফিজা ফোনটা রক্ষা করতে পারে না। আবরাজ একদম দুজনের চোখের সামনে রেখেছে ফোন। ফোনের লক খুলতে ভেসে উঠল একটা ভিডিও। মেয়েটা শাড়ি পরেছে। মোমবাতির আগুনের আলোতে মেয়েটার ফর্সা শরীর ও আগুনের ন্যায় জ্বলজ্বল করছে। ফিজা এক চোখ খুলে সামনে দেখল। তখন ও ভিডিও প্লে হচ্ছে। ফিজার লজ্জায় কান গরম হয়ে এলো। আবরাজ শব্দ করে হেসে উঠল। তারই ফোনে মেয়েটা নিজের ভিডিও দেখছে। ফিজা তখন সাফাই দিল, আমি এটা ইচ্ছে করে দেখিনি। বিশ্বাস করুন, আপনার ছবি দেখছিলাম, তারপর হঠাৎ এটা সামনে চলে আসায় মিথ্যা ঢাকতে গিয়ে সত্যি বলে ফেলেছে মেয়েটা। কি আশ্চর্য কথাবার্তা। আবরাজ তখন ও ফোনের স্ক্রিনের দৃষ্টি স্থির। হিমশীতল চাহনিতে দেখতে থাকে কোমরে শিফন শাড়ির হাতে কুচি গুজতে থাকা ফর্সা হাতটার দিকে। ফর্সা কোমরে একটা তিল জ্বলজ্বল করছে। আবরাজ সেটার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে দেখে। ফিজা নিজেকে বড্ড অসহায় লাগে। আবরাজ ফোনটা রেখে বউয়ের বাঁকানো কটিদেশ হাত ছুঁয়ে দিল। মেয়েটা নরম তুলতে শরীরটা শক্ত পুরুষালী পুরুষের হাতে বন্দি করে নিল। হিমবাহের ন্যায় শীতল কণ্ঠে বলে উঠল, আই নিড সাম ফাস্ট মর্নিং কিস। মেয়েটার শরীর ঝিমিয়ে আসে। কথার খেই হারিয়ে যায়। রাতে এত পাগলামি করেও আবার এখন শুরু হয়েছে। ফিজা শরীরটা ব্যথায় যেন টনটন করছে। আবরাজের হাতের বাঁধন দৃঢ় হয়। চোয়াল চেপে ধরে মুখ এগিয়ে আনে ফিজার। শক্ত পুরুষালী ঠোঁট দ্বারা চেপে ধরে নরম ঠোঁট। একসময় গলা থেকে ঘাড়ে এসে থামে। সেখানে দাঁত দিয়ে কামড়ে দিয়ে তবে ছাড়ে ফিজাকে। ফিজা কিছু বলে না। আবরাজ হালকা আওয়াজে বলে, তোমার নেশা আমার সর্বাঙ্গে ছেয়ে আছে। তোমাকে দেখলে আমার নিজেকে মাতাল মাতাল লাগে। সুগন্ধি ফুল। পারফিউমের মাতাল করা সুবাসে ফিজার ঘোর লেগে যাচ্ছে। আবরাজ ততক্ষণে ওয়াশরুমে চলে গিয়েছে। ফিজা তখন ও বসে আছে। গায়ের কমফোর্টার টেনে ভালো করে গায়ে জড়িয়ে নেয়। আবরাজ শাওয়ার নিয়ে এক্কেবারে বেরিয়ে এলো। পরনে একটা টাওয়াল মাত্র। চুলগুলো থেকে টপটপ করে পানি ঝরছে। ফিজা অন্যমনস্ক হয়ে কিছু ভাবছিল। পানির ঝাপটা মুখে পড়তে চমকে উঠল কিছুটা। তড়িতে সামনে দৃষ্টি ফেলে দেখল নিজের ব্যক্তিগত পুরুষটা দাঁড়িয়ে তার সামনে। নিষ্প্রভ দৃষ্টে তাকিয়ে আবরাজ বউয়ের দিকে। এই চাহনির ব্যাখ্যা ফিজা জানে। সে সব অগ্রাহ্য করল আপাতত। বরং বালিশে হেলান দিয়ে বসে নিজের গায়ের পোশাক ঠিকঠাক করতে করতে আবরাজকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, এখন কোথায় যাচ্ছেন আপনি? বউয়ের দিকে যে হাত বাড়িয়েছে সেই হাতটাকে সাইজ করতে যাচ্ছি। আবরাজ ঝুঁকে এলো। ফিজার চোয়ালটা আলতো করে চেপে ধরে কপালে চুমু খেল। ফিজার সেদিকে খেয়াল নেই। আবরাজের কথায় মেয়ে কিংকর্তব্য বিমূঢ়। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসে, জুনায়েদ। আবরাজের আলগোছে চোয়াল চেপে রাখা হাতের বাঁধন দৃঢ় হল।
বিছানায় এক হাঁটু রেখে ফ্রিজার কোমরের নিচে এক হাত রাখল। আচমকাই হেঁচকা টানে ফ্রিজার দেহটা নিজের সাথে ঘনিষ্ঠ করল। চক্ষু গরম করে চাইল বউর দিকে, যেন চোখ দিয়ে ভস্ম করে দিতে চাইল। চোয়ালে চাপ প্রয়োগ করে ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল, আই অ্যাম সেইং শুয়োরটার নাম তুমি মুখে নিবে না সুগন্ধি ফুল। গট ইট। এখন কঠোরতায় ফ্রিজার দেহ মন কম্পিত হল। চোখ পিটপিট করে তাকাতে আবরাজ ওর গলার দিকের টপসটা আবারও টেনে নামিয়ে নিল। ফিজা আর চোখে একবার সেদিকেও দৃষ্টিপাত করে, তবে টুশব্দ করে না। নাম মুখে নেওয়াতে এমন করছে না জানি এখন জুনায়েদ কবিরের হয়ে সাফাই দিল কি করবে। চুপ থাকা শ্রেয় মনে হল। তবে তার চেয়ে বেশি যেটা ভাবাচ্ছে জুনায়েদ এখন কোথায়। আবরাজ নিশ্চয়ই এত সহজে জুনায়েদকে পেয়ে যাবে না। ফিজার ভয়া মুখের দিকে তাকিয়ে আবরাজের দৃষ্টি শীতল হল। কিছু সময় শান্ত দৃষ্টে চেয়ে রইল বউয়ের আলাভোলা মায়াবী মুখটার দিকে। এরপর চোয়াল ছেড়ে বউয়ের এলোমেলো চুলে হাত চালাল। কিছু না বলে আবরাও কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে চলে গেল। ফরমাল শার্টের ওপর ওয়েস্টকোটটা পরে ব্লেজার হাতে নিয়ে কক্ষ ত্যাগ করল। একবার পেছনে তাকালো না পর্যন্ত। এত ধমকা ধমকি করে একবার সরি ও বলল না। ফিজার মন রাগে অভিমানে টইটম্বুর হয়ে আবার শুয়ে পড়ল। ওঠে যে ফ্রেশ হবে সেই ইচ্ছে শক্তিটুকু আপাতত নেই। শরীর দুর্বল, সাথে এই আবরাজ খান নামক পুরুষটার কথায় সে মর্মাহত। জুনায়েদের শরীরে হাড়গুলো ভেসে উঠেছে এই কয়দিনে। পেটের দিকে পাঁজরগুলো দূর থেকে অনায়াসে গোনা যাচ্ছে। চোখ মুখ শুকিয়ে গর্তে চলে গিয়েছে। চোয়ালটা নেতিয়ে পড়েছে। বলিষ্ঠ দেহটা দিয়ে যেকোনো নারীকে বিছানায় নিয়ে আসার জন্য যথেষ্ট ছিল। এখন আকর্ষণীয় এই শরীরের করুণ অবস্থা। হাতের চকচকে ট্যাটুটার অবস্থা জীর্ণশীর্ণ হয়ে ধূসর দেখাচ্ছে। পরিপাটি চুলগুলোর অবস্থা এলোমেলো। ধূসর রঙের চোখ জোড়ার মণিটা বড্ড ক্লান্ত। আবরাজের শান্তি লাগে, তবে বুকে আগুন জ্বলছে। কিসের আগুন? উই যে বউয়ের দিকে নজর দিয়েছে। আবরাজের ব্লেজারটা সাব্বির হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আবরাজ কফির মগে বেশ তৃপ্তি নিয়ে ঠোঁট বসিয়ে চুমুক দিচ্ছে। আর জুনায়েদকে দেখছে। মানুষ একবার ভুল করলে ক্ষমা করা যায়, ছাড় দেওয়া যায়, কিন্তু কতবার সেইভান ব্যক্তির রোল প্লে করা যায়। আবরাজ যেন ক্লান্ত। জীবনে কখনো যা সে করেনি বউয়ের কথা ভেবে ভেবে সেভাবে চলার চেষ্টা করছিল। তবে কিছুতেই তাকে সেভাবে চলতে দিচ্ছে না পরিস্থিতি বলো আর কিছু বেইমান মানুষ নামক কীট বলো। জুনায়েদ তবুও একটু নুয়ে পড়েনি। কি কঠোর দৃষ্টিতে আবরাজের পানে চেয়ে। আবরাজ কফিটা শেষ করে একজন গার্ডের হাত থেকে একটা হকি স্টিক হাতে তুলে নিল। সেটা নিয়ে গাড়ির সাথে ঠেস দিয়ে রাখল। ওয়েস্টকোটের বুকের দিকের একটা বাটন খুলে শার্টের হাতা গুটিয়ে কনুইয়ের ওপর সুন্দর করে ভাঁজ করে রাখল। গাড়ির সাথে রাখা হকি স্টিকটা আবার হাতে তুলে লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে গেল শক্তপোক্ত মেঝেতে পড়ে থাকা জুনায়েদের দিকে। আবরাজ নিজের কেবিনে বসে। সামনে অনেকগুলো ফাইল। বেশ লম্বা সময় ধরে সে অফিসে আসেনি। আব্রাহাম এবং মিলন খান যদিও এদিকটা সামলে নিয়েছে, তবুও আবরাজের কাজের যেন শেষ হচ্ছে না। আবরাজ ফাইল দেখতে দেখতে সাব্বির কেবিনে প্রবেশ করল। হাতে টিফিন। আবরাজ দেখেই বুঝে গেল বউ তার বাড়ি থেকে লাঞ্চ পাঠিয়েছে। হাতে মধ্যমা এবং তর্জনী আঙুলের ফাঁকে পেন স্পিনিং করতে ব্যস্ত। সে খুব গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। সাব্বির খাবারের বক্সটা নিয়ে গিয়ে সেন্টার টেবিলের ওপর রাখল। এরপর এসে আবরাজের সামনে দাঁড়িয়ে বলে উঠল, বাড়ি থেকে খাবার এসছে স্যার। আবরাজের প্রতিক্রিয়া নেই কোনো। সে তখনও কিছু ভেবে চলছে। দৃষ্টি তার সাব্বিরের দিকে স্থির। সাব্বির ভরকে গেল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। বেচারার বউয়ের সাথে আজ ঝামেলা হয়েছে। এরপর জুনায়েদের ব্যবস্থা করল। এখন আবার স্যারের এই মুড। মহা মুশকিল। কি যে ভাবছে স্যার সেসব ভেবে সে হয়রান। একটু আগে বাসায় যাওয়া গেলে বউয়ের রাগটা ভাঙাতে সুবিধা হতো। সাব্বির নিজেকে ধাতস্থ করে বলল, স্যার আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? বুঝলে সাব্বির, আই থিঙ্ক তোমার ম্যামের জবটা করা ইম্পর্ট্যান্ট। বাসায় থেকে কি জগাখিচুড়ি যে রাধে বলা যায় না। সাব্বির ভাবনায় পড়ে গেল। কিসের কথা বলছে? সে যা ভাবছে এমন কিছুর ভয় কি স্যার ও পাচ্ছে? যদিও আবরাজ খান ভয় পাওয়ার মতো মানুষ নয়। এতদিনে সে এটা ঠিকই বুঝে গিয়েছে।
আবরাজ গা থেকে ব্লেজারটা খুলে রাখল। সাদা শার্টের ওপর কালো রঙের ওয়েস্টকোট। শার্টে আবৃত থাকা শরীরের ভেতর হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠছে। আবরাজ ওয়াশরুমে যাওয়ার পর সাব্বির খাবার রেডি করতে ব্যস্ত হল। নিঃসন্দেহে স্যারের বউয়ের হাতের রান্না সুস্বাদু হবে। যদিও সাব্বিরের এখনও ফ্রিজার হাতের রান্না খায়নি, তবে খাবার দেখে এটুকু অনুমান তো করাই যায়। আবরাজ বেরিয়ে এসে সোফায় বসল। সাব্বির চলে যাওয়ার জন্য উদ্যত হল। আবরাজ তখন বলে উঠল, তোমার চোখমুখ এমন লাগছে কেন? এনিথিং রং উইথ ইউ? সাব্বির কণ্ঠ খাদে নামিয়ে বলল, স্যার তিহার সাথে একটু ঝগড়া হয়েছে রাতে। ভেরি ব্যাড সাব্বির। বউয়ের সাথে ঝগড়া নয়, শুধু রোমাঞ্চ হবে। অনলি থ্রিল। ভালোবাসা আদান প্রদান হবে। গট ইট? পুরুষ তার বাচনভঙ্গি মনে হচ্ছে খুব দক্ষ সে এই বিষয়ে। কত সুন্দর করে পরামর্শ দিচ্ছে। ভাবখানা বড্ড গুরুগম্ভীর। সাব্বির হতভম্ব। তবুও মাথা ঝাঁকিয়ে সায় দিল আবরাজের কথায়। বাড়িতে যখন আবরাজ ফিরল ফিজা তখন শাশুড়ি আর মিষ্টির সাথে বসে গল্প করছে। মিষ্টি সন্ধ্যায় এসছে। আব্রাহাম গিয়ে নিয়ে এসছে। ছুটি পড়েছে। আবার ভাইয়ের বিয়েতে তো সে থাকতে পারেনি। এসছে পর মায়ের সাথে ঘ্যান ঘ্যান করছে মেহরিনকে খান বাড়িতে নিয়ে আসার জন্য। ইলা বেগম ঠিকঠাক বুঝতে পারে না মেয়ে নিজের ভাবির জন্য এমন অস্থির হচ্ছে না কি ভাইয়ের হয়ে চামচামি করছে। তবে ঠিক করলেন স্বামীর সাথে কথা বলবে। বাড়ির বউ আর কদিন ফেলে রাখবে পরের বাড়ি। আবরাজ বোনের সাথে কথা বলে রুমের দিকে গেল। ফিজা তখনও বসে। আবরাজ নিজের ব্লেজারটা ফেলে গিয়েছে সোফায়। একজন সার্ভেন্ট সেটা নিতে এলে ফিজা খপ করে সেটা নিজের কাছে নিয়ে নিল। জোর করে মুখে হাসি টেনে বলে উঠল, আমি রুমে যাওয়ার সময় নিয়ে যাব। সার্ভেন্ট মাথা নিচু করে চলে গেল। আব্রাহাম একবার আর চোখে ফিজার শক্ত করে ধরে রাখা ব্লেজারটার দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিল। ফিজা গুটি গুটি পায়ে উঠে রুমের দিকে অগ্রসর হল। মা মেয়ের কথাবার্তা তখনও চলছে। আব্রাহাম ফোন নিয়ে বসে আছে। মিলন খান অনেক পরে এলো। এসে মেয়ের পাশে বসলেন। মেয়ের সাথে সময় নিয়ে আড্ডা দিল। আব্রাহাম এর মধ্যে একবার উঠে ডাইনিংয়ের দিকে গেল। ইলা বেগম তখন বললেন, আপার সাথে কথা বলে অনুষ্ঠানের ডেট ফিক্সড করে নিয়েন আপনি। মিলন খান মেয়ের থেকে দৃষ্টি ঘুরিয়ে স্ত্রীর দিকে দৃষ্টিপাত করলেন। তবে কিছু বললেন না তিনি। আপন মনে কিছু ভাবতে ভাবতে নিজের রুমের দিকে চলে গেল। মিষ্টি মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বাবা মা দুজনেই শৌখিন। তাদের মধ্যে কখনো সে নিজের এতটুকু বয়সে ঝগড়া ঝামেলা মন কষাকষি হতে দেখেনি। তবে মা ইলা মাঝে মধ্যে অভিমান করেন। মিলন খানের কাজ নিয়ে ভীষণ অসন্তুষ্ট থাকেন তিনি। সারা বছর শহরের বাহিরে দেশবিদেশ ঘোরাঘুরি এ সব নিয়ে তাহার একটু অভিমান হয় বটে। তবে মিলন খান স্ত্রীর মন বুঝে। সময় পেলে কত আহ্লাদীপানা যে করেন স্ত্রীকে নিয়ে তার হিসেব নেই। এই তো গত বছর কত বড় করে ওয়েডিং অ্যানিভার্সারি সারপ্রাইজ দিলেন। প্রায় এমন সব সারপ্রাইজ তিনি স্ত্রীকে দিয়ে থাকেন। আবরাজের কোমরে জড়ানো শুভ্র টাওয়াল যেন শুভ্র রঙের এক খণ্ড মেঘ। উদর থেকে বুকের খাজ লক্ষ্য করতেই রমণীর হৃদয়জ কেঁপে উঠল। দৃষ্টি সংবরণ করে সাথে নিজেকে ও আড়ালে নেওয়ার একরকম প্রয়াস করল। তুমি অফিস যাচ্ছ না কেন? আজ 6 মাসের অধিক সময় হয় ফিজা অফিস যাচ্ছে না। যখন আবরাজের সাথে জার্মানিতে চলে গেল এরপর আর যাওয়া হয়নি। তবে মিলন খান তো ফিজার সাথে এ ব্যাপারে কথা বলেছেন। এবং ফিজার অনুপস্থিতিতে মেহরিনকে জবটা দেওয়া হয়েছে। কিন্তু আজ হঠাৎ করে কেন আবরাজ এমন প্রশ্ন করছে? ফিজা কিছু বলার আগেই আবারও পুরুষটার গর্জন শোনা গেল, আনসার মি। সকালের কারণে এমনিতেই ফিজার রেগেছিল। এখন আবার চিল্লাচ্ছে। ফিজা নিজের হাতে থাকা ব্লেজারটা মুচড়ে ধরে ছুঁড়ে ফেলল বিছানায়। দৃষ্টি নত করে বলল, মাসের শুরু তো সবেমাত্র। কাল থেকে জয়েন করব। কণ্ঠ কেমন নিস্তেজ। আবরাজ তবুও এ ব্যাপার কিছু বলল না। সে কাপড় চেঞ্জ করে বেরিয়ে গেল রুম থেকে। ফ্রিজা ঘড়ি দেখল। খাওয়ার সময় হয়েছে। অথচ তাকে বলল না পর্যন্ত একবার। এমন তো কখনো আবরাজ করে না। ফিজা মনে মনে কথাটা ভেবে একটু না অনেকটা হতভম্ব হয়ে গেল। সে পরনির্ভরশীল হয়ে যাচ্ছে কি?
এক্সপেকটেশনটা কি বেশি করে বসে আছে, যেটা করা আদৌ উচিত হয়নি। নিজের রাগ অভিমান মন থেকে ঠেলে বের করার এক প্রকার যুদ্ধে নেমে গেল। 4 বছর যে মানুষটা তাকে অবহেলায়, অনাদরে আর মানসিক এক অশান্তিতে ভাসিয়ে নিজের মতো দূরে ছিল, সেই মানুষটাকে নিয়ে সে একটু বেশি ভেবে বসে আছে। স্বপ্ন বুনছে। আদৌ তার ফিরা আসা কিংবা যাওয়া নিয়ে কোনো নিশ্চয়তা নেই। যখন তখন এই পুরুষ তার থেকে দূরে যেতে পারে, যেমনটা কিছু দিন আগে গিয়েছিল। নিজের মনে এসব ভাবতে ভাবতে ফিজা নিচে নেমে এলো। সে যখন এলো, ইলা বেগম তখন কিছুটা বিচলিত হলেন। সেভাবে বলে উঠলেন, এত লেট করলি যে? ঔষধ ছিল একটা, খালি পেটে, ওটা খেয়ে একটু অপেক্ষা করতে হয়েছে। ফিজা একটা চেয়ারে বসতে বসতে জবাবে বলল, মিষ্টি আজ বাবা আর বড় ভাইয়ের পাশের চেয়ার দখল করেছে। যদিও আবরাজের পাশে আব্রাহামের বাদিকের চেয়ারটা খালি, তবুও ফিজা অন্য চেয়ারে বসল। ইলা বেগম ফিজার প্লেটে ভাত তুলে দিতে দিতে শাসানুর ভঙ্গিতে বললেন, কি যে করিস, আগে খেয়ে নিবি না? এখন বস, সবার খাওয়া শেষ। মিলন খান ফিজার সাথে টুকটাক কথা বলল। খাওয়া দাওয়া শেষ, কিছু সময় সবাই লিভিং রুমে বসল। ফিজা খেয়ে একটু দাঁড়িয়ে রইল সেখানে। এরপর শাশুড়িকে বলে রুমে চলে এলো। আলমারি থেকে নিজের রাতের পোশাক বের করে নিয়ে ওয়াশরুম ঢুকে গেল। ড্রেস চেঞ্জ করে যখন বেরিয়ে এলো, আবরাজ তখন নিজের রাতের পোশাক পরে কিছু ফাইল নিয়ে তখন সোফায় বসে পা আড়াআড়িভাবে সেন্টার টেবিলের উপর তুলে রেখেছে। হাতের পেন্সিলটা নৃত্য করছে আঙুলের ফাঁকে। ফিজা আয়নার সামনে দাঁড়ালো এসে। রাতের কিছু প্রসাধনী হাতে পায়ে লাগিয়ে নিল। আচমকাই লিপস্টিকের ওপর দৃষ্টি স্থির হল। সাদা রঙের লং গাউন তার পরনে। ওড়না নেই শরীরে। মনে এক অদ্ভুত বাসনা জাগ্রত হল। লিপস্টিকটা হাতে নিয়ে অল্পস্বল্প গোলাপি রঙের ওষ্ঠদয়ে ঢেকে লালে রঙিন করার জন্য উদ্যত হতেই পেছনে থেকে তৎক্ষণাৎ নিজের কোমরে শক্ত হাতের শীতল স্পর্শ পেল। লিপস্টিক হাতে মুঠো করে ধরে রাখল। ফিজা আয়নায় তাকাতেই আবরাজের নিষ্প্রভ দৃষ্টে যেন ফিজাকে শাসাচ্ছে। হিমবাহের ন্যায় শীতল কণ্ঠ আবরাজ এক সময় বলে উঠল, তুমি কি চাচ্ছ লিপস্টিক দিয়ে আমার সামনে ঘুরঘুর করবে আর আমি মাতাল হয়ে তোমার লিপস্টিক খেয়ে অসুস্থ হয়ে পড়ি? ফিজা হতবাক হয়ে কিছু বলতে ভুলে গেল। সে তো এসব ভেবে লিপস্টিক লাগাতে আসেনি, আর না আগে কখনো এমনভাবে লিপস্টিক লাগিয়েছে। ফিজা নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নিজেকে ছাড়িয়ে নিল। যদিও এটা পসিবল ছিল না, তবে আবরাজ চেয়েছে বিধায় হয়েছে। আবরাজ নিষ্প্রভ দৃষ্টে চেয়ে ফিজার মুখের দিকে। সাদা রঙের নাইট ড্রেসটা শরীরের সঙ্গে যেন মিশে আছে। বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ফর্সা শরীরের বিভিন্ন অঙ্গ। ফিজা তরিতে নিজের হাতের লিপস্টিক রাখল ড্রেসিং টেবিলের ওপর। নিজের অবাধ্য নরম মনকে আবার পাথরের ন্যায় শক্ত করতে বেশ কড়াকড়িভাবে শাসিয়ে নিল। দ্রুত পা ফেলে পিছিয়ে যেতেই আবরাজের হাত নিজের কোমরে আবারও অনুভব করল। চোখের দৃষ্টি যে ভয়ঙ্কর, ফিজা এই দৃষ্টির ব্যাখ্যা জানে। গলদেশ পুরুষটার শক্ত হাতের স্পর্শ পেল। তৎক্ষণাৎ নিজের হাত জোড়া সেই হাতের উপর চলে গেল। আবরাজ যেন কয়েকশো বছরের তৃষ্ণার্ত এক চাতক পাখি। আবরাজ শরীরে জড়ানো রেশমের তৈরি একটা ঢিলেঢালা ড্রেসিং গাউন কোমরে যেটার সুতির বেল্ট সেটা টেনে খুলে নিল। ফিজার হাতে সেটা প্যাঁচাতে ফিজার বুঝতে বাকি রইল না আবরাজ খান আজ সবরকম প্রস্তুতি নিয়ে তবেই এসেছে। আবরাজের চাহনিতে এক অদ্ভুত আকর্ষণ। চাহনি মারাত্মক। পুরুষ তার মাদকাসক্ত দৃষ্টিতে ফিজার যেন সর্বাঙ্গ ঝলসে যায়। চোখের অতল গহ্বরে যেন এক সমুদ্র সমান মোহাব্বত লুকিয়ে। তবে তা কেন প্রকাশ্যে নয় পুরুষটার। এ যেন বিরাট একটা গোলকধাঁধার মধ্যে পড়ে যায় ফিজা। সে দৃষ্টি যেন বিস্ময়কর কোনো জাদুগ্রে গড়ে। নেশার মতো গভীর, মাতাল করে দেওয়া রকম। ফিজা অনুভব করে পুরুষটার ভেতর বাহির দুটো রূপ। কিন্তু কেন? ভালোবাসে শতভাগ নিশ্চিত, অথচ সে ভালোবাসা কোনো দিনও উচ্চারিত হয়নি, কোনো কথায় বা স্পর্শে ধরা দেয়নি। যেন পুরুষটা নিজের অনুভূতিকে আটকে রেখেছে এক অদৃশ্য প্রাচীরের আড়ালে। তবুও সেই নীরব মাদকতায় বারবার হারিয়ে যেতে থাকে ফিজা। ভালোবাসা নাকি শুধুই মোহ? এই দ্বন্দ্বে পড়ে কখনো কখনো নিজেকেই প্রশ্ন করে সে। কিন্তু হৃদয়ের ভাষা কখনো লুকিয়ে রাখা যায় না।
সময়ের পড়তে পড়তে জমে থাকা সব নিঃশব্দ অনুভব একদিন বিস্ফোরিত হয়। ফ্রিজা যখন ঠিক ভাবতে শুরু করে আবরাজ শুধু এক গোলক খাতা, ঠিক তখনই আবরাজ এগিয়ে আসে। চোখে ছিল একই রকম মাদকতা, তবে এবার তা ছিল স্পষ্ট ভালোবাসার রঙে রাঙানো। তুমি ছাড়া আমি একটা দিন কল্পনাও করতে পারি না, সুগন্ধি ফুল। আবরাজের স্বীকারোক্তি যেন সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায়। কিন্তু এটুকু যথেষ্ট কি? হয়তো। তবে এত কিছু এখন ফ্রিজা ভাবতে পারছে না। আবরাজ যখন মুখটা নামিয়ে ফ্রিজার গলায় মুখ রাখল, ফ্রিজার সমস্ত শরীর কেঁপে উঠল এক অদ্ভুত শিহরণে। চোখ দুটো বুজে এলো আপনাতেই। এক হাত মুঠো করে ধরে নিল আবরাজের পরিপাটি করে আঁচড়ানো চুল। আর অন্য হাতে জড়িয়ে ধরল তাকে আরো নিবিড় করে। বাঁধা হাত। অথচ অপার মুক্তির অনুভব। বিছানায় ধীরে ধীরে নুয়ে পড়তে থাকা ফ্রিজার চোখে মুখে ভেসে উঠল ভালোবাসার এক অনাবিল ছায়া। রুম জুড়ে নিঃশব্দতা। যেন দুজনের হৃদয়ের ধ্বনি ছাড়া কিছুই নেই চারপাশে। নিঃশ্বাসে মিশে আছে এক অপার্থিব ভালোবাসার সুর, যা কক্ষ জুড়ে ছড়িয়ে দিয়েছে এক গভীর মায়াবী আবেশ। আবরাজ বউকে বিছানায় ফেলে দিতে ফ্রিজা হাত জোড়া আবরাজের গলায় জড়িয়ে ধরল। বাধা হাতে, অথচ সুখের এক মুহূর্ত। রুম জুড়ে পিনপতন নীরবতা। এক ভালোবাসার সুর মুখরিত কক্ষ। আবরাজের পাগলামি, পাগল করা হাতের স্পর্শ ফ্রিজার শরীর কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। নিজের যন্ত্রণা চোখের জলের নদী। বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো যেন অন্ধকার মিলিয়ে যাচ্ছে। খোলা জানালার হিমেল হাওয়া, নিস্তব্ধ রাত। সব কিছু আছে, তবু কোথাও যেন এক শূন্যতা কুড়ে কুড়ে খাচ্ছে মেয়েটাকে। আবরাজ অন্ধকারে অনুভব করতে পারে স্ত্রীর চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া জলের ধারা। বউয়ের ভেজা চোখের পাতায় নিজের রক্ষ পুরুষালী ওষ্ঠদয় ছুঁয়ে দিয়ে বলে উঠল, একটু সহ্য করে নাও সুগন্ধি ফুল। আমি তোমার কাছে এসে স্থির থাকতে পারি না। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন ফর দিস। কারণ সত্যি তো কি হতে পারে এটা? ভালোবাসা নাকি রূপের আকর্ষণ? তবুও ফ্রিজার চোখ বন্ধ হয়ে আসে। অনুভব করে, উপভোগ করে প্রতিটা স্পর্শ। পুরুষ তার ঠোঁটের ভাঁজে থাকা অধর নেড়ে নিজের সম্মতি জানান দিল। গায়ের পোশাক এদিক ওদিক ছুঁড়ে ফেলে আবরাজ। ফ্রিজার হাত তখন আবরাজ গলায়। আবরাজ উল্টো করে আবার বালিশের সাথে চেপে ধরল মেয়েটার হাত। ফ্রিজা আলগোছে চোখ বন্ধ করে আবরাজ খানের না বলা এক ভালোবাসার অতল সমুদ্রে হারিয়ে গেল। মহিতা বেগম আজ ঘুমোতে যাচ্ছে না। মেহরিন খাবার শেষ বেশ কয়েকবার বলল, কিন্তু তিনি রান্নাঘরে কি যেন করেই চলেছে। মেহরিন ফোনে কিছু করছিল, কিন্তু রান্নাঘরে লাইট জ্বলছে বিধায় উঠে এলো। রান্নাঘরে যাওয়ার আগেই গেইটের শব্দ হলো। ভ্রু জোড়া কুচকে এলো মেয়েটার। উকি দিয়ে মাকে দেখল। মহিতা বেগম খুন্তি হাতে দরজায় দাঁড়িয়ে বলে উঠল, একটু চুলার ধারে যাত। মেহরিন মাথা ঝাঁকিয়ে রান্নাঘরের দিকে গেল। তবে কৌতূহল জাগে মনে, কে এলো এত রাতে? আর মা এত রাতে কি বা রান্না করছে? ফ্রাই প্যানে গরুর কলিজা ভুনা দেখে সর্বপ্রথম আব্রাহামের কথা মাথায় এলো। রেস্টুরেন্টের স্মৃতির পর্দায় স্পষ্ট হয়ে উঠল সেই রাতের সুন্দর এক মুহূর্ত। সোফার ঘরে নিজের মায়ের আর স্বামীর কথোপকথন তার স্মৃতিচারণে ব্যাঘাত ঘটাল। অদ্ভুত শীতল এক স্রোত বয়ে গেল শরীর জুড়ে। কয়েক মিনিটের মধ্যে ফিরে এলো মহিতা বেগম। কিছু পলিথিন ব্যাগ রাখল। এরপর ফ্রিজ থেকে একটা ছোট পাতিল বের করল। লেবুর শরবত সেই পাতিলে। গ্লাসে ঢেলে আবার ছুটলেন সোফার ঘরে। মেহরিন পেছনে পেছনে এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে উকি দিল। আব্রাহাম সোফায় বসে। পেছনেটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছোট ছোট চুলগুলো, ফর্সা মাথা, ঘাড় দেখা যাচ্ছে। গায়ে লাল রঙের একটা শার্ট। মেহরিনের চোখ নিভে আসে। মোটেও শার্টের কালার নিয়ে নয়। একবার শাশুড়িকে না বলে নিশীথরাতের বাদলধারা মাথায় নিয়ে আসে, তো একবার বউকে না বলে গরমে কাঠখোট্টা হয়ে চলে আসে। তাতে তার কি? এতে তার কি আসে যায়? মেহরিন তপ্ত শ্বাস ফেলে চুলার কাছে ফিরে এলো। বাটিতে তরকারি আর প্লেটে ভাত নিল। এর মধ্যে আবার মহিতা বেগম ফিরে এলো। আরও কয়েক পদ তরকারি নিলেন। মাছ মাংস, বেশ হরেক রকম আয়োজন। কিন্তু করল কখন এত সব? মেহরিন থম মেরে দাঁড়িয়ে রইল। মহিতা বেগম সব নিজে নিয়ে গেল। পানি নিতে এসে তিনি বলে উঠল,
যা রুমে যা। এরপর তিনি আবার হন্তদন্ত হয়ে ছুটলেন। আব্রাহামে খেয়ে তো এসছে, তবে শাশুড়ির মন রক্ষার্থে অল্প কিছু খেতে বসল। মেহরিন ওড়নাটা মাথায় দিয়ে বেরিয়ে এলো। রুমে যাওয়ার আগে মিনমিন করে সালাম দিল। আব্রাহাম এক পলক শীতল চাহনি নিক্ষেপ করল মেয়েটার দিকে। একটা ঢিলেঢালা গেঞ্জি আর প্লাজো পরনে, ওড়না মাথায় দেওয়া। দৃষ্টি নত করে নিল আব্রাহাম, তবে সালামের উত্তর করল না। খাবারে বসে যে, তবে বিড়বিড় করে ঠিক আওড়াল, গাধা মেয়ে কোথাকার। মেহরিন রুমে ফিরে গেল। আব্রাহাম খাওয়া শেষ শাশুড়ির সাথে কি নিয়ে যেন বেশ সময় নিয়ে আলোচনা করল। মেহরিন একটু আধটু শুনল। খুব সম্ভবত বউ নিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। আব্রাহাম রুমে এলো প্রায় ঘন্টা খানেক বাদে। মেহরিন ঘুমে ঢুলঢুল করছে। আব্রাহাম খেয়াল করেনি, ভেবেছে এমনি শুয়ে। শার্টের বাটন খুলতে খুলতে বিছানায় বসে যখন হাত ছড়িয়ে বসে বলে উঠল, গরম অনেক মেহরানি। মেহরিনের ঘুম তৎক্ষণাৎ পালিয়ে গেল যেন। তড়িতে শোয়া থেকে উঠে বসল। মনক্ষুণ্ণ হল বটে। বিত্তশালী এই পুরুষের এমন সাধারণ পরিবেশ মানিয়ে নিতে একটু নয় অনেকটা বেশি কষ্ট হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। সে এদিক ওদিক কিছু খুঁজতে খুঁজতে বলল, আপনি বসুন, আমি বাতাস করি। আব্রাহাম মেহরিন আচানক ঘুম ঘুম স্বর ঝট করে ধরে ফেলল। ঘাড় বাঁকিয়ে মেয়েটার পানে চাইল। আপাদমস্তক দৃষ্টি বুলিয়ে নিল একবার। মোটা চুলের বিনুনিটা তাকে বড্ড টানল। গম্ভীর স্বরে মেহরিনকে ডেকে উঠল, এদিক দিয়ে এসো, আমার সামনে। মেহরিন ভাবল বাতাস করার জন্য হয়তো সামনে যেতে বলেছে। মাথার ওপর সিলিং ফ্যানটা শো শো আওয়াজ করে চলছে। তবুও এসির হওয়া কি আর ফ্যানের বাতাসের সাথে তুলনা হয়? মেহরিন হাত পাখা টানিয়ে এসে আব্রাহামের সামনে দাঁড়াল। হাত এদিক ওদিক দুলিয়ে বাতাস করতে লাগল। আব্রাহাম সঙ্গে সঙ্গে বাত স্বাধীন। ঘোরলাগা হিমশীতল গভীর চাহনিতে মেয়েটাকে কাবু করে নিল। আব্রাহামের পুরুষালী ঠোঁটের স্পর্শ মেহরিন কানের পিঠে পেল। শরীরের শিহরণ হল অসহ্য। হাত থেকে পাখা মেঝেতে পড়ে গেল। মেহরিন আব্রাহামের হাতের ওপর একটা হাত রেখে কিছু বলতে যাচ্ছিল, তবে আব্রাহাম তার আগেই মেয়েটার হাত নিজের হাতের ভাঁজে নিয়ে অধর জোড়া চেপে ধরল। নরম তুলতে ওষ্ঠপুট মুখে পুড়ে দীর্ঘ এক অধর চুম্বনে ভরিয়ে তুলল বউকে। গলায় ঘাড়ে অজস্র অবাধ্য বিচরণ মেয়েটা মুখে খেই হারিয়ে ফেলল। সমস্ত কথা কণ্ঠনালী রোধ করে, আগে বলনি কেন? বেয়াদব মেয়ে মানুষ। হঠাৎ এমন কথায় মেহরিনের বন্ধ চোখের পাতা জোড়া আরো খিচে এলো। সে তো বলতে চাচ্ছিল, তবে সময়টা তো দিল না এই পুরুষ। এখন আবার ধমকাচ্ছে। মেহরিনের কান্না পেয়ে গেল। একটুতে কেঁদে ফেলার স্বভাব বোধহয় জন্মে যাবে না। ক্রন্দনরত স্বরে নাক টেনে বলল, আমি বলতে চাইছিলাম, আপনি যাওয়ার পরই সেদিন। ইউ মিন? মেহরিন পুরো কথা সম্পূর্ণ করার আগেই আব্রাহাম বলে উঠল। মেহরিন আবারও মাথা নেড়ে জবাব দিল, আজকে 3 দিন। আব্রাহাম ধীরে মেয়েটার ওপর থেকে উঠে বসল। গায়ে শার্ট ঠিকঠাক করে প্যান্টের বেল্ট লাগিয়ে নিল। মেহরিনের গেঞ্জিটা ঠিক করে দিয়ে এলোমেলো চুলে হাত রাখল। বিনুনি গাঁথতে গাঁথতে গুরুগম্ভীর স্বরে বলল, দীর্ঘ 28 বছর কোনো নারীর সঙ্গ দিইনি। এই বলিষ্ঠ সুঠাম দেহ দেখে কম নারী আকৃষ্ট হয়নি। তবুও আমি কিংবা আমার মন ওইসবের সায় দেয়নি। ইউ আর লাকি গার্ল মেহরিন সিদ্দিকি, হোয়াই নট? তুমি আমার মতো একজন শুদ্ধ সুপুরুষ পেয়েছ। চলবে ইনশাআল্লাহ।